প্রথমে ভেবেছিলে এত বড় ইনফ্লুয়েন্সার হবে? এখনো তো আমি মনে করি না যে আমি বিশাল বড় ইনফ্লুয়েন্সার। আমি নিজেকে ইনফ্লুয়েন্সার মনে করি না। ইনফ্লুয়েন্স করা খুব কঠিন একটা কাজ, যে কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না। ভগবানে বিশ্বাস করো? মারাত্মক। আমি ভূতেও বিশ্বাস করি, আমি ভগবানও বিশ্বাস করি। করোনাই কারোর জীবনে ভালো করেছে, কারোর জীবনে খারাপ করেছে। তো বলতে পারো আমার জীবনে ব্লেসিংস ছিল। 11 মাস অব্দি আমার সাবস্ক্রাইবার ছিল 900। লোককে ফোন করে করে বলতাম যে আমি কিছু শুট করবো আপনার দোকানে। আজকে ঘরে ঘরে ইউটিউবার। সোশ্যাল মিডিয়া জিনিসটাই এমন না, কে জেনুইনলি করছে আর কে ফেক, এটা ধরতেই অনেকটা সময় লাগে, যতক্ষণ তুমি সেই মানুষটাকে পার্সোনালি চেনো। গুরুকে গুরু দক্ষিণা না দিলে যেমন শিক্ষাটা কমপ্লিট হয় না, তুমি কাউকে দিয়ে কাজ করাচ্ছ, তাকে যদি পে না করো, সেই কাজটার মধ্যেও না সেই ইয়েটা থাকে না। ফার্স্ট ব্র্যান্ড থেকে ইনকাম 3000, আর যদি ইউটিউব থেকে ফার্স্ট ইনকাম বলো দ্যাট ওয়াজ 500 রুপিস। একজন ইনফ্লুয়েন্সার বা একজন কন্টেন্ট ক্রিয়েটরের মান্থলি ইনকাম কত হতে পারে? যখন হয় তখন একদম ছাপ্পার ফারকে হয়, যখন হয় না তখন হয় না। হাই গাইস, আমি সুমন আর পডকাস্টওয়ালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টে আমরা ইনফ্লুয়েন্সারদের নিয়ে আলোচনা করব, তাদের লাইফস্টাইল, তাদের ইনকাম সোর্স গুলো কি কি, তাদের কন্টেন্ট ক্রিয়েশন, আরো অনেক কিছু। আজকে এই সব বিষয়গুলো কথা বলার জন্য আমাদের মধ্যে ডেকে নিয়েছি আজকের আমাদের গেস্ট, কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার ওয়াও সুকন্যাকে। তোমরা অনেকেই তাকে দেখেছো, অনেকেই তাকে চেনো। সো আশা করি ভিডিওটি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো এবং এনজয় করো। So welcome wow Shukanya on podcast wala. Thank you so much, thanks for having me. Okay, তো কেমন আছো দিদি? বিন্দাস ফাটাফাটি। ওকে, আচ্ছা 2021 সাল থেকে শুরু হ্যাঁ পথ চলা, তা সেখান থেকে এখনো অবধি প্রায় 3 বছর 3.5 বছরের কাছাকাছি হতে যায়। 3 বছর হলো, অগাস্টে স্টার্ট হয়েছিল। ওকে, এই জার্নিটা যদি আমাদের একটু বলো। ওই এক কথায় রোলার কোস্টার জার্নি, মানে কখনো চড়াই কখনো উতরাই, যেটা প্রত্যেকের কেরিয়ারেই থাকে। আমার হয়তো একটু বেশি ছিল, বিকজ আমার লাইফে প্রচুর অবস্টাকলস, যেগুলো এর আগে আমি বলেছি। তো হ্যাঁ, তবে যেটাই ছিল আই এনজয়েড আ লট। খুব ভালোবেসে কাজ করছি অ্যান্ড আই হোপ আপকামিং ডেজও করতে পারবো। প্রথমে ভেবেছিলে এত বড় ইনফ্লুয়েন্সার হবে? এখনো তো আমি মনে করি না যে আমি বিশাল বড় ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, মোটামুটি লোকজন চিনতে পারে, রাস্তাঘাটে দেখা হলে সেলফি টেলফি তুলতে আসে, মানে ভালোবাসে। বাট হ্যাঁ, বিশাল বড় হব কি হব না, দেখো আমি মিথ্যে কথা বলবো না যে আমার কোনোদিন লক্ষ্য ছিল না বা আমার কোনোদিন ওই এমটা ছিল না, ছিল। বাট এটা যে এতটা কঠিন হবে এটা আমার ধারণা ছিল না। আমি ভেবেছিলাম খুব ইজি হবে বিষয়টা। ওকে, 2021 মানে হলো করোনার পরবর্তীকাল। সেই সময় কিভাবে মাথায় আইডিয়াটা আসলো যে আমি ওই এতেই ক্যারিয়ারটা করি? হ্যাঁ, মানে করোনাই কারোর জীবনে ভালো করেছে, কারোর জীবনে খারাপ করেছে। তো বলতে পারো আমার জীবনে ব্লেসিংস ছিল, বিকজ ডিউরিং করোনা আমি বেসিক্যালি আমার ওয়েটের দিকে, মানে আমার শরীরের দিকে খুব বেশি ফোকাসড হয়ে যাই। তার আগে মারাত্মক আনহেলদি লাইফস্টাইল ছিল, রাত জেগে জেগে পড়াশুনো, তখন ইউনিভার্সিটিতে পড়তাম। পড়াশোনায় অনেক ভালো ছিলে? হ্যাঁ, মানে আমি যখন যে কাজটা করেছি খুব ভালোবেসে করেছি, কোনোদিন প্রেশারাইজড হয়ে করিনি। দ্যাটস ওয়াই পড়াশোনাতেও ভালো ছিলাম, মানে ইউনিভার্সিটিতে আমি টপ 10 এর মধ্যে ছিলাম, কলেজে টপার ছিলাম। তো ওরম পড়াশোনাতে আমি খুব ভালো ছিলাম। তো ওই জন্য রাত জেগে জেগে পড়া, আমি বরাবরই খুব একটু লেট নাইট পার্সন আর কি। তো ওই করতে গিয়ে আমার ভীষণ পিসিওডি প্রবলেম, কিছু শারীরিক প্রবলেম, ওয়েট গেন যেটা হয়ে যায়। তো করোনার টাইমটাতে আমি পুরোপুরি, মানে আমি যেটা বলছিলাম যে আমি যখন যেটা করি সেটাতে পুরো ফোকাস থাকি, ডেডিকেটেড থাকি। তো করোনার সময় আমার ধ্যান জ্ঞান ছিল যে হেলদি লাইফস্টাইল। তো দ্যাট ওই টাইমটাতে আমি 24 কেজি ওয়েট লস করি। তো সেইটাই আমার লাইফটাকে পুরো আর কি ঘুরিয়ে দেয়, মানে পুরো মোড়টা ঘুরিয়ে দেয়। এবং সেইখান থেকেই ধীরে ধীরে, তার আগে আমি ইউটিউব পর্যন্ত জানতাম না ইউটিউব জিনিসটা কি, ভিডিও দেখা তো দূরস্থ। তো ওই যে ফাঁকা টাইমটা, ওই সময় প্রচুর ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখা, বলিউডে বলো বা মানে সমস্ত মিলিয়ে মিশিয়ে। তো হ্যাঁ, ওই করোনার টাইমটাই আমাকে পুরো পাল্টে দেয় আমার দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা, বা এটাকেও কিছু করা যেতে পারে, বা আমারও নিজের একটা দিক এক্সপ্লোর করা। তার আগে তো আমি মানুষের সাথে ঠিকঠাক মিশতেও পারতাম না। তো সেইখানে দাঁড়িয়ে আমিও যেটা করতে পারি, এই চিন্তা ভাবনাটা পুরোটাই আমার ডিউরিং করোনা পিরিয়ডেই হয়। ওকে, আজকে বেসিক্যালি ইনফ্লুয়েন্সারদের নিয়ে কথা হবে বা কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের নিয়ে কথা হবে। যেহেতু তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইনফ্লুয়েন্সার, তো সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের মধ্যে পার্থক্যটা কথা একটু যদি আমাকে বলো। ওটাই তুমি যখন বললে যে তুমি একজন ইনফ্লুয়েন্সার আর কন্টেন্ট ক্রিয়েটর, আমি নিজেকে ইনফ্লুয়েন্সার মনে করি না। ইনফ্লুয়েন্স করা খুব
ডিফিকাল্ট একটা ব্যাপার, খুব কঠিন একটা কাজ, যে কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না, ঠিক আছে? মানে আরো আমার তো মানে লার্জার দেন লাইফ হয় ইনফ্লুয়েন্সাররা। একদম, আমরা দেখি অনেক সময় ইনস্টাগ্রামে বা ফেসবুকে বা ইউটিউবে যে বড় বড় গাড়ি বাড়ি অনেক কিছু আইফোন সেটা আমি বলবো না, সেটা কিছুটা খানিকটা শো অফও থাকে, সেটা আমি বলবো না যে ওটাই একমাত্র সংজ্ঞা ইনফ্লুয়েন্সার হওয়ার। আমি বলবো যে সমস্ত মিলিয়ে আর কি একটা পুরো অলরাউন্ডার হয় ইনফ্লুয়েন্সার। আর কন্টেন্ট ক্রিয়েটার মিনস একটা কিছু কন্টেন্টকে আমরা হিট করছি, সেটা নিয়ে ক্রিয়েট করছি, সমসাময়িক কিছু ঘটনা হলো কিংবা কোনো একটা কিছু সন্ধান দেওয়া হলো, মানুষের কাছে কোনো একটা কিছু পৌঁছানো হলো, সেইটা কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ। কিন্তু ইনফ্লুয়েন্স করা মানে কাউকে এক কথায় বলতে গেলে তার পুরো মাইন্ডটাকে ডাইভার্ট করে দেওয়া, তাকে ইনফ্লুয়েন্স করে দেওয়া, সেই কাজটা খুব একটা ইজি কাজ নয়। সেটার জন্য খুব মুষ্টিমেয়ই আমি মনে করি যে মানুষ ইনফ্লুয়েন্সার রয়েছে, যাদের আক্ষরিক অর্থে ইনফ্লুয়েন্সার বলা যায়, ঠিক আছে, যে তাদেরকে দেখে সত্যি মানুষ যে না দেখেছিস করে দেখিয়েছে, এই যে ব্যাপারটা, এইটার সাথে কন্টেন্ট ক্রিয়েটারদের পার্থক্য থাকে। আমি এখন ওই জায়গায় পৌঁছতে পারিনি, বাট আমি চাই। ওকে, তা তুমি নিজেকে কি বলে বেশি? কন্টেন্ট ক্রিয়েটার। আমি কোনোদিন আমি অনেক আমার বন্ধু বান্ধবকে দেখেছি যারা আমাদের মতো সেম ফিল্ডে আছে, বাট তারা নিজেদেরকে লেখে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আমি টার্মটা কোথাও কোনো জায়গায় তুমি দেখবে না যে আমি ইউজ করি। আমি সব জায়গায় কন্টেন্ট ক্রিয়েটার বা ডিজিটাল ক্রিয়েটার। আমি মনে করি আমি এখনো সেই মানে পর্যায়টাতেই আছি, স্তরটাতেই আছি। তুমি মিডিলে একটা কথা বলে গেলে যে রিয়েল লাইফ বা এটা টাইপের, তা রিয়েল লাইফ বা ফেক লাইফস্টাইল যেগুলো আমরা দেখতে পাই বা ইনস্টাগ্রামে যেগুলো আমরা দেখছি, গাড়ি বাড়ির শো অফের কথাগুলো, এগুলো ওগুলো কি আদৌ সেগুলো মানে লাইফ গুলোকে লিড করছে তারা? দেখো, কে মানে সোশ্যাল মিডিয়া জিনিসটাই এমন না, কে জেনুইনলি করছে আর কে ফেক, কে শো অফ করছে, এটা ধরতেই অনেকটা সময় লাগে যতক্ষণ তুমি সেই মানুষটাকে পার্সোনালি চেনো। তো আমার কাজের সূত্রে হয়তো অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে আছে, সেই মধ্যে থেকেও আমি দেখেছি অনেকে এমন থাকে যে হয়তো বড় বড় কোনো ব্র্যান্ডের সঙ্গে বাটার কোলাবও করছে, বাট সেই জিনিসটাকে এমন ভাবে অ্যাপ্রোচ করে লাইক সে ওটার জন্য পেড প্রমোশন করছে। হ্যাঁ, তো সেটা খুব মাইনিউটলি সেই মানুষটাকে না জানলে তুমি ধরতে পারবে না যে সে আদৌ শো অফ করছে নাকি জেনুইন। তো এইটা বলা খুব মুশকিল। তবে আমি মনে করি যে হ্যাঁ, এটা শো অফটা তো রয়েছে, বিশেষ করে ইনস্টাগ্রাম খুব পজ, আমরা কোট আনকোট বলি, খুব পজ জায়গা। মানে ওখানে তুমি দেখবে অ্যাস্থেটিক একটা বেশ মানে এরম টাইপের ব্যাপার চলে, পিন্টারেস্টি অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার চলে। মানুষের লাইফ কি সত্যি ওরকম হয়? মানে আমরা রেগুলার কাঁচের থালায় খাবার খাই, রেগুলার আলাদা আলাদা পাজামা পরে শুতে যাই, আমার তো মনে হয় না সেটা হয় বলে। তো যতটা রিয়েল থাকা যায় ততটাই ভালো। সেখানেই হয়তো কিছুটা একটা পার্থক্য, গ্যাপ চলে আসে। লোকে ইনফ্লুয়েন্সার ভেবে তাদেরকে ভুল করে, আদপে তারা কিন্তু মানে একটা মুখোশ পরে থাকা আমার মনে হয়। এখন আবার সব ইনফ্লুয়েন্সাররাই এন্টারপ্রেনার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটার কারণটা কি? কিছুটা বলতে পারো, সত্যি কথা বলতে আজকে 3 বছর আগেও কম্পিটিশন এত ছিল না মার্কেটে। আজকে ঘরে ঘরে ইউটিউবার, সত্যি কথা বলতে মানে তুমি যদি কাউকে বলো, সে একটা সময় ছিল যখন মানুষ বুঝতো না হোয়াট ইজ ইউটিউব, আর একটা সময় এসে যখন সবাই জানে হোয়াট ইজ ইউটিউব। তো এই যে মানে চেঞ্জেসটা এসছে না, তার জন্য না মানে কাজের ক্ষেত্র স্বাভাবিক ব্র্যান্ড কনফিউজ হয়ে যাচ্ছে যে কাকে অ্যাপ্রোচ করবে। এবং ব্র্যান্ড থেকে সত্যি কথা বলতে কি, ব্র্যান্ড তো ডাইরেক্ট ডিল করে না, পিআর থাকে, অনেক এজেন্সি থাকে, তাদের হাতে ছেড়ে দেয় যে তুমি ডিল করো। এবার পিআর বলো এজেন্সি বলো, তারা দেখে কোথায় ভিউজ আসছে, তারা একবার কমেন্ট সেকশনটা চেক করে না যে সেই ভিউজ এর মধ্যে কটা পজিটিভ কমেন্ট কতটা নেগেটিভ। আদেও তার ব্র্যান্ড যে জিনিসটা করছে, একটা ভালো অঙ্কের টাকা তারা এক একটা ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারের পেছনে ব্যয় করে, তো আদেও যার পেছনে করছে তার মানে যারা ভিউয়ার্স রয়েছে তারা আদতেও তাকে মানে কিনা বা তার কথাটা শুনে ইনফ্লুয়েন্স হয়ে জিনিসটা কিনছে কিনা, এটা কিন্তু একটা বড় ফাঁক থেকে যায়। আমার মনে হয় সেইখান থেকে ব্র্যান্ডও সেইভাবে এখন আর লাভটা করতে পারছে না, মানে যতটা আমি শুনেছি, কারণ আমারও প্রচুর এজেন্সি পিআর এর সঙ্গে তো কাজ হয়েছে, তারা জেনুইনলি এটাই বলে যে ব্র্যান্ড এখন কাজ দেওয়া অনেক কমিয়ে দিয়েছে, বিকজ তারা সেই বেনিফিটটা পাচ্ছে না। অ্যান্ড দিস ইজ জাস্ট বিকজ অফ কিছু এজেন্সি আর পিআর এর গাফিলতি, বিকজ তারা চেকই করে না যে যাদেরকে কাজটা দিচ্ছে তারা আদৌ সে কাজটা যোগ্য কিনা। কারণ আমি অনেক মানে কোট আনকোট অনেক লোকজনকে দেখেছি যারা ভীষণ ক্লিন কন্টেন্ট বানায়, কিন্তু বড় বড় ব্র্যান্ড, আমি ব্র্যান্ডের নাম কি নিতে পারি? একদম, লাইক
বড় বড় ব্র্যান্ড যারা, তাদের সঙ্গে তাদের হয়ে কাজ করছে, অথচ তাদের যদি কমেন্ট সেকশন চেক করো নেগেটিভ কমেন্টে ভরা, ক্লিঞ্চ কন্টেন্ট বানাচ্ছে। তো মানুষ আসে তাদের ভিডিও দেখে গালিগালাজ করতে, ব্র্যান্ডের কোনো লাভ হচ্ছে না, ব্র্যান্ডের লাভ হচ্ছে না। দ্যাটস ওয়াই কাজ কমে গেছে। এবার মানুষকে তো আর্নিং করতে হবে, সাস্টেন করতে হবে। দ্যাটস ওয়াই আই থিঙ্ক তারা একটা সাইড অপশন হিসেবে বিজনেস বা কেউ একটা পার্ট টাইম জব করছে, এগোচ্ছে ওইদিকে। ওকে, আচ্ছা, ইনফ্লুয়েন্সারদের লাইফটা কেমন হয়? সকাল দিকে রাত অবধি একটা ইনফ্লুয়েন্সারের লাইফ কেমন হয় আমার জানার খুব ইচ্ছা। আমরাও নর্মাল মানুষের মতোই, বরং আমাদের একটু ডিফিকাল্টিস এখানে থাকে বাড়ির লোকজনকে বোঝাতে যে সারাদিন তুই ফোন নিয়ে কি করিস। ওইটা একটা আমাদের মাথায় সবসময়, যাদের ফ্যামিলি বোঝে, প্যারেন্টস বোঝে, তারা দে আর লাকি, দে আর ব্লেসড। বাট আমি তো মনে হয় মোস্ট অফ দি ক্ষেত্রে বাবা মারা বুঝতেই পারে না, কারণ আমরা যেহেতু একটা মিডল ক্লাস থেকে বিলং করি না, তারা বুঝতেই পারে না যে এটা ফোনে কি করছে। তো এটা তো একটা আমাদের এক্সট্রা হেডেক। সবসময় বাড়িতে তুলতে বলে যে সবসময় ফোন ঘাঁটছিস, ফোন নিয়ে কি করছিস। ইভেন আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেই বলছি, স্টার্টিং আমার বাড়ি থেকে সাপোর্ট ছিল না। ইনফ্যাক্ট এখনো এই জায়গায় এসেও যখন আমার মা যখন অফিসে যায়, অফিসের বহু কালিগ আমার ভিডিও দেখে এবং তারা কিন্তু রেকগনাইজ করেছে আমার মা হিসাবে আমার মাকে, মানে ভিডিওতে মাকে দেখে তারা তখন রেকগনাইজ করেছে যে আমি তোমার মেয়ের ভিডিও দেখি, এইরকম ভাবে। টিল নাও আমার মা কিন্তু আমার কাজ নিয়ে স্যাটিসফাইড নয়। ঠিক আছে, তো নর্মাল আমাদেরও লাইফস্টাইল একই, বাট আমাদেরকে কিছু এক্সট্রা ব্যাগেজ ক্যারি করতে হয়, যে কিছুটা সোসাইটির ব্যাগেজ। তারা মনে করে কি করছে, এটা তো কোনো সাস্টেনেবল কেরিয়ার নয়, কি হবে 2 বছর পর। হ্যাঁ, ফ্যামিলির কিছু বাঁকা মন্তব্য থাকেই। তো এইগুলো আমাদেরকে নিয়ে একটু চলতে হয়, এই আর কি। তুমি সমাজের কথা বললে, অনেক দায়িত্বই থাকে ইনফ্লুয়েন্সারদের বা কন্টেন্ট ক্রিয়েটারদের, যে তারা যেটা করছে তাদেরকে অনেকে ফলো করে। একদম। সেক্ষেত্রে তোমরা যে কন্টেন্ট গুলো বানাও, ওগুলো কি সবসময় ভেবে চিন্তে বানাও যে আমি এই জিনিসটা বানাচ্ছি এর মনে লাগবে না বা ওর মনে লাগবে না, এই জিনিসটা কি ভেবে বানাও? সবাই বানায় না। সবাই বানালে ইউটিউব প্ল্যাটফর্মটা আজকে এই জায়গায় আসতো না। যে প্রচন্ড তুমি যদি 10টা ভিডিও দেখো, তার মধ্যে হয়তো 3-4টে তুমি ক্লিঞ্চ কন্টেন্ট পাবে, যেগুলো মানে ভিউজ এর জন্য একটা এমন থাম্বনেল ইউজ করছে, একটা এমন টাইটেল ইউজ করছে। আমি ইনফ্যাক্ট যেহেতু আর্যিকরের টপিকটাই আমি যদি বলি, এখন একদম হট কন্টেন্ট, তাই তো? খুব শুনতে খারাপ লাগলেও প্রত্যেকে ইউজ করছে কন্টেন্টটাকে। আজকে কোনো নিউজ রিপোর্টার হোক, আজকে কোনো পডকাস্ট চ্যানেল হোক, যারাই হোক, যখন যে জিনিসটা হয় সবটাই ভিউজ এর খেলা। সেটার জন্য তারা যে কতটা নিচে নামতে পারে। আমি একটা বিউটি কন্টেন্ট ক্রিয়েটরকে দেখছিলাম, দেখো কিছু টেকনিক থাকে যেখানে অন্যরা কি ট্যাগ ইউজ করে সেটা দেখা যায়, সেটা সবাই দেখতে পারে না, যারা আমরা এই ফিল্ডে আছি তারা দেখতে পারে। তো কিছু একটা প্রয়োজন হয়েছিল, আমি রিসার্চের জন্যই দেখছিলাম যে কি ট্যাগ, সেখানে তার যত না বেশি কন্টেন্টটা বিউটি রিলেটেড ট্যাগ, তার থেকে বেশি আর্চিগর মার্ডার কেস, আর্চিগর রেপ কেস, এই কন্টেন্টের তার ট্যাগ দিয়েছে। তার মানে এইগুলো হয়তো লোকজন দেখতে পাচ্ছে না, বা হয়তো সে ভিউজটা কামাচ্ছে, বাট আমি নিজের কাছে ঠিক আছে তো, ওইটা করে আমার কি হবে? আমার মনে হয় না যে সবাই ভেবেচিন্তে দেয় বলে। তবে হ্যাঁ, আমি ভেবেচিন্তে দিই, এটা হলপ করে এই কারণে বলতে পারি, আমিও চেষ্টা করেছিলাম যে মানে যারা আমার ভিউয়ার্স তাদের ডিমান্ডে যে দিদি রোজ ভিডিও দাও, রেগুলার ভিডিও দাও, ডেইলি ভিডিও দাও। আমার খালি এটা মনে হতো যে আমি রোজ সকাল থেকে উঠছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, ঘুরছি, এটা দেখে মানুষ কি করবে, সেটা কি তার লাইফে কি ইম্প্যাক্ট ফেলবে, তাই না? তো যতক্ষণ না সেই কন্টেন্টের মধ্যে না, আমি একটা জায়গায় ঘুরতে গেছি ভাই, এইখানটায় গেলে তুমি এই জিনিসটা পাবে, ধরো কোনো রেস্টুরেন্টে গেলাম, তুমি এটা খেতে পারো, বা তুমি একটা কোথাও শপিং মলে গেলাম, এখানে এই জিনিসটা পাওয়া যায়, যতক্ষণ না সেটার মধ্যে কিছু দেওয়ার আছে ততক্ষণ তুমি, যতক্ষণ নেই তখন তুমি করো না, যখন আছে তখন করো। তো আমি একটা ভিডিও দেওয়ার আগে, একটা শর্টস দেওয়ার আগেও ভাবি যে এই ভিডিওটা বা একটা হয়তো অর্ডিনারি শর্টস, বাট সেটার মধ্যে আমি চেষ্টা করি যে এমন একটা কিছু দিয়ে যাই, এমন একটা কিছু মেসেজ ছেড়ে যাই, যেটা যখন মানুষ দেখছে 1 মিনিট পর গালাগালি দিয়ে না ভিডিওটা থেকে বেরোয়, কি 1টা মিনিট টাইম নষ্ট করলাম, 1টা মিনিটেরও দাম আছে। তো সে যেন ওইটা কিছুটা নিয়ে যেতে পারে ওখান থেকে, এটাই, বা সেটা অ্যাটলিস্ট সে ওই জিনিসটা দিয়ে এন্টারটেইন হলো, এমন একটা কিছু করলাম, এটাই করার চেষ্টা করি। তো আমি অন্তত কন্টেন্টের ক্ষেত্রে খুব ভেবেচিন্তেই করার চেষ্টা করি। ওকে, তুমি যেহেতু আরজিকরের কেসটা বললে, সেক্ষেত্রে তোমার পয়েন্ট অফ ভিউ কি এই আরজিকর কেস নিয়ে? দেখো, এটা তো প্রচন্ড কন্ট্রোভার্সিয়াল একটা ঘটনা। মানে কেউ বলছে শুধুই মার্ডার, কেউ বলছে শুধুই রেপ, কেউ বলছে মার্ডার করে রেপ। যতক্ষণ না জিনিসটা সামনে আসছে, আমার মনে হয় না উল্টো পাল্টা মন্তব্য করা উচিত। রাদার তুমি বোঝাও যে তুমি
মানে জিনিসটার প্রতি প্রতিবাদ করছো, আমি আমার মতো করে প্রতিবাদ করেছি। আমি আমার চ্যানেলে একটা আমার ছোট মতো করে লেখা ভিডিও থ্রুতে আমি করেছিলাম, যেটা আবারও বলছি ভালো কন্টেন্ট মানুষের কাছে খুব একটা হয়তো পৌঁছয় না, আর ওটা যদি আমি শর্টস করতাম তাহলে হয়তো তাড়াতাড়ি পৌঁছতো অনেকটা, আমি জানি ওটা অনেক ভাইরাল হতো, কিন্তু ওটা 30 সেকেন্ড এক্সট্রা হচ্ছিল, মানে শর্টসে তো 59 সেকেন্ড অব্দি রাখতে হয়, তারপরে যেটা হয় সেটা এমনি ভিডিওতে কাউন্ট হয়ে যায়। তো আমার বলতে ইচ্ছে করছে অনেক কিছু, কিন্তু আমি বলতে পারছি না, তো সেখানে আমাকে বড় ভিডিওতে ওটা ইনক্লুডেড হয়েছিল। আমি চাইলে কিন্তু ওটাকে কেটে শর্ট করেও দিতে পারতাম, আমার যদি ভাইরাল হওয়াটাই মোটো থাকতো, বাট আমি দেখলাম যে আমার ওটা দরকার নেই। অ্যাটলিস্ট আমি আমার মতো করে প্রতিবাদটা তো করি, আমার এমন যেন না থাকে যে আমার এই কথাটা তো বলা হলো না, এটাও তো বলতে পারতাম। তার জন্য আমার 1.5 মিনিটের ভিডিওটা হয়েছিল, আমি আমার মতো করে প্রতিবাদ করেছিলাম। হয়তো আমি এখন অব্দি রাস্তায় নেমে জিনিসটা করতে পারিনি, জাস্ট বিকজ অফ দেখো কারোর লাইফে না কিচ্ছু থেমে থাকে না। আজকে জাস্টিস হয়তো হবে বা হবে না, আমি জানি না কি হবে, বাট কারোর কি কিছু থেমে যায়? মানে আমি দেখলাম যে আমরা যখন পরপর ঘটনার ভিডিও দিচ্ছিলাম, কিছু মানুষ এসে বলছিল তোমরা তো নিজেদেরকে নিয়ে মেতে আছো, তোমাদের আশেপাশে জিনিস নিয়ে কোনো ইয়ে নেই। আমি তাদেরকে একটাই প্রশ্ন করেছি যে তুমি কি স্কুলে যাচ্ছ না, তুমি কি অফিসে যাচ্ছ না? তোমারও তো স্কুল, অফিস, খাওয়া দাওয়া সবটা চলছে, তাহলে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কেন টার্গেট করছো? তাদেরও তো এটা কাজ, তাদেরকে রেগুলার ভিডিও দিতে হবে। আজকে ইউটিউবে যদি 1 সপ্তাহ ভিডিও না যায়, সেই চ্যানেলটা একেবারে মুখ থুবড়ে পড়বে। তার ওই ভিউজটা তুলতে হয়তো আপকামিং 6-7 মাস লেগে যাবে, তবু সে ওই ইয়েতে ফিরতে পারবে না। তো কারোর কিছু থেমে থাকে না, জানো তো? যেটা হয়েছে সেটা ভীষণ প্যাথেটিক, হওয়া উচিত নয়, এবং প্রে করি যেন এরকম আর কখনো না হয়। প্রতিবাদ জানাই যে আবার যদি এরকম হয় আমরা আবার মুখ খুলবো, আবার সোচ্চার হব। এবং হ্যাঁ, সরকার যে নড়ে চড়ে বসেছে সেটা তো আমরা বুঝতেই পারছি, তাই না? তো এই এতটা একটা গণ আন্দোলন বহু বহু বছর পর হলো, যেটা সত্যি অ্যাপ্রিসিয়েটের যোগ্য। এবং যতদিন না এটার বিচার হচ্ছে আমরা থামবো না, আমরা থেকে থেকেই আমরা স্টোরিও দিচ্ছি, এও করছি, যাওয়ার চেষ্টা করছি, বেরোনোর চেষ্টা করছি। তো এত মানুষ যখন এক হয়েছে, আমার মনে হয় না জিনিসটা এবার অন্তত ধামাচাপা পড়বে, একটা তো একটা কিছু রাস্তা বেরোবেই। ওকে, আচ্ছা, আমরা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলছিলাম, তা সেক্ষেত্রে অনেকে বডি শেমিং বা সেক্সুয়ালি অনেক কন্টেন্ট বানায়, তো এগুলো কি ভালো? এগুলো কি ঠিক? সমাজে কি ঠিক বার্তাটা যায়? তোমার প্রশ্ন করার ইয়েটার মধ্যেই তুমি বুঝিয়ে দিলে যে এটা ভালো নয় বা এটা ঠিক নয়, থ্রোয়িংটাতেই। কারণ এটা সবাই বোঝে এটা করা ঠিক নয়, কিন্তু কিছু সিক মেন্টালিটির মানুষ তো থাকবেই, 100টার মধ্যে একটা তো থাকবেই, যাদের কোনো কাজ নেই, যাদের অন্য ভালো দেখলে চলে যায়। হ্যাঁ, কেন এটা করবে, কেন করে খাচ্ছে? আরে মেয়েটা তো দাঁড়িয়ে গেল, একটা সাধারণ মেয়ে, সে রোজগার করছে, বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে, টাকা রোজগার করছে, নিজের শখ নিজের টাকায় পূরণ করছে, তার পোষাবে কেন? কারণ সে তো অ্যাজ আ হিউম্যান ফেল করেছে। সে হয়তো সে কমেন্ট করছে এসি ঘরে বসে বরের টাকায় ফুটুনি করতে করতে, তার নিজের অকাতটাই নেই। তো তার কথায় আমি জাস্ট এরকম ভাবে ঝেড়ে ফেলে দিতে হয়, আমি ওভাবেই ডিল করি। আমার টাচউড, ভগবানের কৃপায় আমার কমিউনিটি প্রচন্ড পজিটিভ, এবং আমাকে খুব একটা নেগেটিভ কিছু ফেস করতে হয় না, একমাত্র বডি শেমিং ছাড়া, বিকজ তাদের আর কিছু করার নেই। তারা এসে একটা বাজে কমেন্ট পাস করে দিল, ওয়েট নিয়ে হোক বা কিছু নিয়ে হোক, তাদের আবার কি এসে গেল? কথাটা হচ্ছে সেটা, যে বললো তো বললো, কি এসে গেল? মানে আমি জাস্ট ডোন্ট কেয়ার টাইপের মেন্টালিটি নিয়েই চলি। মানে আর এই ফিল্ডে থাকতে গেলে ওই পিঠের চামড়াটা একটু মোটা রাখতেই হবে, একদম, কারণ অনেকে অনেক রকম কথা বলে। একদম একদম, এত মানুষকে ডিল করছো, একটা ভিডিওই লাখ লাখ মানুষের কাছে পৌঁছচ্ছে, লাখ লাখ মানুষের মধ্যে লাখ লাখ মানুষই কি ভালো হবে? তা তো হবে না। ভালো কমেন্টটাও যেমন তোমাকে, আমি তো মনে করি আগে আগে খুব হতো, ভালো কমেন্ট হলে আমি খুব আপ্লুত হতাম, এখনো হই অবভিয়াসলি, ভালো শুনতে কার না ভালো লাগে, এখনো হই। বাট আমার এটাই মনে হয় যে ভালো কমেন্টটাকে আমি যেমন স্পোর্টিভলি ডিল করি, খারাপটাকেও আমি সেভাবেই করি। তো আমার কাছে কোনো ওটা ম্যাটারই করে না। কি বল, একটা শব্দ আছে সেটা হলো ভাইরালের সাথে কতটা সামঞ্জস্য রাখতে? ওইটাই বলছিলাম, ভাইরালের জন্য মানুষ যা নয় তাই করতে পারে, ভালগারিটি থেকে শুরু করে যা নয় তাই। মানে অ্যাজ আ হিউম্যান ওরা বোঝে না যে কতটা নিচে নেমে যাচ্ছে এই কাজগুলো করে। তো ভাইরাল হওয়ার থাকলে না অনেক কিছু ভাবে করা যেত। মানে আমি ওই যে তোমাকে বললাম, ওই ভিডিওটা যদি আমি শর্ট ফরম্যাটে দিতাম, আমি কিন্তু ভাইরাল হতাম, ডেফিনেটলি হতাম, কারণ যে প্রেজেন্টেশনটা ছিল, যেটা ছিল, আর ঠিক ওই টাইমটাতে ভিডিওটা করা হয়েছিল, সো ওটা ভাইরাল হওয়ার মতোই ছিল। কিন্তু আমাকে না ওইগুলো খুব একটা মানে ছুতে পারে না। আমার মনে হয় ভাইরাল জিনিসটা যতটাই ছোট শব্দটা, ততটাই তার টাইম স্প্যানটাও ছোট। তুমি আজ ভাইরাল হবে একটা ভিডিও করে, তুমি যদি সেই কনসিস্টেন্সিটা না রাখতে পারো, 10 দিন পর তোমাকে মনেই রাখবে। আজ বাদাম কাকুর যে গানটা ভাইরাল হয়েছিল, সে কোথায়? রানু মণ্ডল, তারা কোথায়?
কেউ খোঁজ রেখেছে? রাখেনি। তো ওই সময় কি মাতামাতি, একদম তাকে টপে তুলে দিল, হ্যাঁ না? তো যদি বাদাম কাকুর ওই ট্যালেন্টটা থাকতো যে সে ওই রকমই মানে ইউনিক ইউনিক জিনিস ব্যাক টু ব্যাক দিচ্ছে, পিপল উইল রিমেম্বার যে হ্যাঁ ওইটা দিয়ে ভাইরাল হয়েছিল, এখনো দেখো এটা করে যাচ্ছে। লাইক অরিজিৎ সিং একটা গানে হয়তো ভাইরাল হয়েছে, তার কত আগে থেকে তার গান আমরা জানতামই না, রেকগনাইজই করিনি, আশিকি 2 থেকে সে ভাইরাল হলো। এবার সে যদি একটা ভাইরালের পর থেমে যেত আর গান গাইতো না, আমরা কি অরিজিৎ সিংকে এক্সপ্লোর করতে পারতাম না। তো ভাইরাল শব্দটা যতটা ছোট তার টাইম স্প্যানটাও ততটুকুই। তো আমার মনে হয় না ভাইরাল দিয়ে কাউকে বিচার করা উচিত, সে কোনো শিল্পী হোক, সে কোনো কন্টেন্ট ক্রিয়েটার হোক, কাজ করে যাও কোনো ফলের আশা না করে, একদম সোজা ভাষায় এটাই আমি মনে করি। ওকে, আচ্ছা এবার আমরা মেইন টপিক ব্র্যান্ড নিয়ে আলোচনা করব। কি নিয়ে? ব্র্যান্ড। সেক্ষেত্রে যে ব্র্যান্ড গুলো আসে কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সারদের কাছে, সেগুলো কিভাবে আসে, কিভাবে সেগুলো ডিল হয়, যদি আমাদের একটু বলো। দেখো, ব্র্যান্ড না ইনিশিয়ালি নিজে থেকে আমি শুনেছি অনেকে অ্যাপ্লাই করে ব্র্যান্ডের কাছে, মেল করে, অফিসিয়াল মেল করে যে এটা আমার চ্যানেল, এই লিঙ্ক, এই সাবস্ক্রাইবার, এই আমার কমার্শিয়াল। তো অনেকে মেল করে, বাট টাচউড আমাকে কখনো আজ অব্দি করতে হয়নি। ব্র্যান্ড নিজে থেকে এসছে। প্রথম বাটার কোলাবোরেশন হতো, মানে প্রোডাক্ট দিয়ে দিত। প্রথম কোলাব আন্ডার 10,000 এর মধ্যে এসছে, তখন বাটার এসেছিল। ওকে, ফ্রিতে প্রোডাক্ট দিত, ওটা করতো। তখন ওটাই আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, ওটাই আমার কাছে একটা বিশাল ব্যাপার যে না, ফ্রিতে প্রোডাক্ট তো পাচ্ছি। বাট আলটিমেটলি আমি বুঝলাম যে না, দেখো, যেমন আমি রিসেন্টলি একটা ভিডিওতেই শুনছিলাম, কথাটা আমার খুব ভালো লাগলো, যে গুরুকে গুরু দক্ষিণা না দিলে যেমন শিক্ষাটা কমপ্লিট হয় না, তুমি কাউকে যে কাজ করাচ্ছ তাকে যদি পে না করো, সেই কাজটার মধ্যেও না সেই ইয়েটা থাকে না। কারণ একটা কন্টেন্ট বানাতে যথেষ্ট, তোমরাও ফিল করতে পারবে, যথেষ্ট পরিশ্রম, টিম ওয়ার্ক, টাইম, ক্রিয়েটিভিটি, প্রচুর কিছু লাগে। তাকে তুমি দুটো প্রোডাক্ট দিয়ে দিলে ভাই ফ্রিতে করে দাও, এটা আমার মনে হয় না করাটা ঠিক। বাট হ্যাঁ, ইনিশিয়ালি ছোট ছোট যারা কাজ করছে তাদেরকে বাটার কোলাবোরেশন আসে, তারপরে ধীরে ধীরে ওইখান থেকে তোমার একটা পরিচিতি হয়ে যায়। ধরো একটা ব্র্যান্ডই, একটা এজেন্সি, বেসিক্যালি ব্র্যান্ড খুব কম জনের সাথে ডাইরেক্ট ডিল করে, তাদের এজেন্সি বা পিআর থাকে। তো তারাই ব্র্যান্ড, তারা দেখে কোন ইনফ্লুয়েন্সার, তারাও কিন্তু এটাই দেখে যে কি এখন ভাইরালে চলছে। তো যখন আমি প্রথম ভাইরালে হচ্ছিল আমার ভিডিও, তখনই কিন্তু আমার কাছে প্রথম ব্র্যান্ড আসা, পেড কাজ করা স্টার্ট করে, মানে আসে। তখন 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমার ভিডিও বহু দিন পর ভাইরাল হয়েছে, মানে প্রচুর হার্ডওয়ার্কের পর, প্রায় 1.5 বছর পর আমার প্রথম ভিডিও ভাইরাল হয়। তার আগে 1.5 বছর আমি, তখন এত শর্টসও ছিল না, তখন আমি রেগুলার লং ভিডিও। 1.5 বছর অবধি কত সাবস্ক্রাইবার হয়েছিল? আমার 1 বছরে সাবস্ক্রাইবার হয়েছিল হচ্ছে 4,000 না 5,000। তাও 11 মাসে গিয়ে একটা বড় ভিডিও মোটামুটি ভাইরাল হয়, সেটা দরুন হয় 11 মাসে গিয়ে। 11 মাস অবধি আমার সাবস্ক্রাইবার ছিল 900। 11 মাসে 900টা সাবস্ক্রাইবার ছিল। ইনস্টাগ্রাম, ফেসবুকে তখন? ইনস্টাগ্রাম ওরকমই 1000, ওরকমই, ওরা ওই ইয়েতেই চলছিল। ফেসবুক ছিল না, ফেসবুক আমি লাস্ট 6 মাস হলো খুলেছি। আমি ফেসবুক করতাম না, ইনস্টাগ্রাম আর ইয়ের থ্রুতেই আমি প্রথম স্টার্ট করি। তারপর আমার প্রচুর সময় লাগে ওই ভাইরাল হতে। তখন থেকে আমার কাছ থেকে পেড কাজ আসতে শুরু করে যখন আমি ভাইরাল হই। তো আমার মনে হয় ব্র্যান্ড ওভাবেই অ্যাপ্রোচ করে আজকাল, যে কে এখন হিট চলছে, কার ভিডিও লোকে বেশি দেখছে, কার কি ভিউজ আসছে, সেটা থেকে ব্র্যান্ড অ্যাপ্রোচ করে, এবং ওভাবেই আসে কাজ। তোমার করতে করতে একটা আন্দাজ হয়ে যায় যে কত চার্জেস নেওয়া উচিত, কত কি। কত নিয়েছিলে তো? ব্র্যান্ডের যদি বলো, মানে বিউটি ব্র্যান্ড ছিল, 3,000 টাকা আমি প্রথম কাজ করেছিলাম। আর আমার আগে যেরকম আমি করতাম, এখন যেটা আমার আলাদা চ্যানেল হয়েছে, শপিং চ্যানেল, আমার যদি প্রথম ইনকাম বলো, ইউটিউব থেকে আমার প্রথম ইনকাম হুইচ ওয়াজ 500 রুপিস, 500 টাকা। তো ফার্স্ট ব্র্যান্ড থেকে ইনকাম 3,000, আর যদি ইউটিউব থেকে ফার্স্ট ইনকাম বলো, দ্যাট ওয়াজ 500 রুপিস। সেটা আমি বড়বাজারে একটা দোকানে শুট করতে গেছিলাম, আমার প্রথম পেড কাজ। তার আগে লোককে ফোন করে বলতাম যে আমি একটু শুট করবো আপনার দোকানে, কারণ ওই ভিডিওগুলো তখন প্রচন্ড চলতো। এখন যেরকম মার্কেটের ভিডিও এত, তখন কিন্তু অত ছিল না, 3 বছর আগে। তো তখন নিজেই অ্যাপ্রোচ করতাম, দোকানের ফোন নাম্বার থেকে র্যান্ডম ফোন করে বলতাম যে একটু, কিছুই না, মানে টাকা ফাঁকা কিছুই দিত না, জাস্ট বলতাম কি একটু ভিডিও করবো, জাস্ট ফর ভিউজ, যাতে লোকজন দেখে,
মানে আমার ভিউজ টানাটা ছিল এইরকম যে ভালোভাবে কিভাবে লোকে দেখো, ওই ক্লিন কন্টেন্ট বানিয়ে নয়, যে যে জিনিসগুলো হেল্পফুল হবে লোকের কাছে। একটা কোনো দোকানের সন্ধান দিলাম যে এই দোকানে এটা পাওয়া যায়, ওই দোকানে এটা পাওয়া যায়, তো সেইভাবেই আমার শুরু হয়েছিল। তারপরে ওই একটা ভিডিও ভাইরাল হয়ে যায় সেখান থেকে, তারপর থেকে আমার কাছে পেডের জন্য নিজে থেকে ভাইরাল হয়েছিল, একটা জুয়েলারি ভিডিও ছিল। হ্যাঁ, ওটা র্যান্ডামলি আনপেড ওয়ার্ক ছিল, বাট ওটা সামহাউ এটাই হয় ইউটিউবে কোন ভিডিও ভাইরাল হয়ে যাবে যেটা আশা করোনি সেটাই, এবং সেটা সত্যি লিটারালি খুব বাজেভাবে করা হয়েছিল। তো সেটা ভাইরাল হয়ে যাওয়ার পর তারপর থেকে প্রচুর কাজের ফোন ঢুকতে থাকে। তখন আমি জানতামই না যে কত টাকা নেওয়া উচিত। তখন আমি ভাবতাম যে কি বলবো, বুঝতেই পারতাম না যে কত টাকা, মানে এত কম যে কেউ টাকা নেয় আমার দোকানদারও বিশ্বাস করতে চাইতো না। তো এইভাবে অনেক জায়গায় আমি মানে মিস ইউজও হয়েছি না, যে অনেকে বাজেভাবে সেটার একটা ইয়ে নিয়েছে যে কি আরে 500 টাকা চলো যতবারই করিয়ে নি, তখন এরম ছিল ব্যাপারটা। তারপরে আমি তো বুঝলাম যে আমি অনেক কম নিচ্ছি। একটা দোকানদার নিজেই আমাকে বললো যে তুমি যে এফোর্টটা দিচ্ছ, যে কাজটা করছো, সে আপনার যে তুমি খুব কম টাকা নিচ্ছ, এবার বাড়াও টাকাটা, সে নিজে বললো। তখন আমি বুঝলাম যে আচ্ছা, তার মানে আমি অনেক কম নিই। তো কিন্তু আমার প্রথম ইনকাম ছিল ওই জুয়েলারি শপ থেকে, একটা দোকান থেকে 500 রুপিস। ওকে, আচ্ছা, যে ব্র্যান্ড গুলো আসছে এখন, যে ব্র্যান্ড গুলোকে নিয়ে কাজ করছো, সেক্ষেত্রে ব্র্যান্ড গুলো কি তোমাকে অ্যাপ্রোচ করছে নাকি তুমি ব্র্যান্ড? না, আমি কোনোদিন আজ পর্যন্ত অ্যাপ্রোচ করিনি, শুরুতেও করিনি, এবং এখনো অবধি ব্র্যান্ডের থেকে আসে। তবে এটা আমি বলবো, খুবই হাইলাইট করব যে এখন কিন্তু ব্র্যান্ডের কাজ অনেক কমে গেছে, অনেক কমে গেছে। বিকজ ওই যে বললাম, ব্র্যান্ড এখন নিজে কনফিউজড যে কোন ক্রিয়েটারদের কাছে ক্লিক করছে, কোনটা করছে না, সে তারাও বুঝতে পারছে না। এবং খুব রিনাউন্ড ছাড়া ব্র্যান্ডও কিন্তু আজকাল কাজ প্রচুর কমিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, যেই ব্র্যান্ডের তুমি কথা বলছো, ধরো কথার কথা একটা নাইকা বা মামা আর্থের কোনো প্রোডাক্ট কেউ ইউজ করে সেই জিনিসটা করছে। এবার অনেক ইনফ্লুয়েন্সাররা আছে যে দেখাচ্ছে প্রোডাক্টটা খুবই ভালো, অনেক আছে যে খারাপ প্রোডাক্টকেও অনেকে দেখিয়ে দিচ্ছে বা শো করে দিচ্ছে, ওটা ইউজ করে অনেকের অনেক ধরনের প্রবলেম হতে পারে। এই জিনিসগুলো ঠিক তো নয়, ডেফিনেটলি নয়। অনেক সময় করতে হয় প্রফেশনের জন্য, এটা ঠিক কথা। যে ওরা হয়তো বললো 30 days চ্যালেঞ্জ, আমাদেরকে তো ব্র্যান্ড ওই টাইমটা দেবে না। 30 days নিজে ইউজ করো, তারপরে ফিডব্যাক দাও, ওই টাইমটা আমাদেরকে দেয় না। অবভিয়াসলি যেদিনকে যখন মানে প্রোডাক্ট আসবে তার এক সপ্তাহের মধ্যে ইউ হ্যাভ টু ফিনিশ দ্য ভিডিও, শুট দ্য ভিডিও। তো ওই কারণে ওইটা সবসময় হয় না। হয়তো আমরা বললাম যে 30 days চ্যালেঞ্জ, দেন তারপর কিন্তু এই জিনিসটা আমি করি, ধরো ভিডিওটা আমি দিয়ে দিলাম, তারপরে যখন হয়তো কোনো কমেন্ট এলো বা পার্সোনালি প্রচুর ইনবক্স আমরা পাই, ডিএম পাই যে দিদি এটা কি সত্যি এফেক্টিভ বা এটা কি কিনবো বা কিছু, আমি বলি যে দেখো আমার স্কিন টাইপ এইটা, আমার স্কিনে এটা শুট করছে, মানে তোমার স্কিনেও যে করবে এরকম নয়। আমি সবাইকে এটাই সাজেস্ট করি যে যত সিম্পল থাকা যায়, যত মানে লিমিটেড প্রোডাক্ট ইউজ করা যায়, যেটা তোমাকে শুট করছে তুমি সেটাতেই স্টিক করে থাকো। যে মার্কেটে নতুন প্রোডাক্ট এলো মানে এরকম নয় যে আমাকে ওটা ট্রাই করতেই হবে, কোনো দরকার নেই। তুমি কেন মানে এটাই একজন ইনফ্লুয়েন্সারের অনেক দায়িত্ব থাকে কিন্তু, যে তুমি যে তাকে বলছো সেটা আদৌ, তবে মানে থ্যাংক গড যে এখন অব্দি আমি সেরকম কোনো প্রোডাক্ট পাইনি যেটা হয়তো আমার সাথে খুব খারাপ হয়েছে, তাও আমাকে টাকার জন্য বলতে হলো, প্রমোট করতে হলো, এরকমটা আমার সাথে এখন অব্দি হয়নি। হলেও হয়তো আমি আমার অডিয়েন্সকে বলে দিতাম যেটা আমার স্কিনে শুট করেনি, বাকিটা তোমরা একবার ডার্মাটোলজিকে দেখিয়ে তারপরে তুমি সাহায্য মানে হেল্প চেয়ে বা সাজেশন চেয়ে করো, এটা হয়তো আমি বলবো। বাট হ্যাঁ, ওই চোখ কান বুঝে একটা কিছু, তাহলে তো আমি প্রচুর গেমিং, প্রচুর আমাদের তোমরা জানোই গেমিং এর আজকাল প্রচুর ইয়ে হয়, বেট, হ্যাঁ হ্যানা তেনা নাম নেবো না, আরো অনেক কিছু আছে যেগুলোর আসে, কিন্তু সেগুলো কিন্তু প্রমোশন আমি করি না, এবং ওগুলোতে কিন্তু একটা ভালো অঙ্কের টাকা দেয়, এগুলোর কিন্তু টাকার অ্যামাউন্টটা অনেকটা থাকে। বাট আমি চাই না যে আমার একটা যে ভালো অডিয়েন্স রয়েছে না তাদের কোনো ক্ষতি হয়ে যাক, কেউ একজন বাই চান্স করলো এবং তাতে তার একটা আর্থিক ক্ষতি হলো, তো আমি চাই না সেটা হোক, সেই জিনিসগুলো আমি করি না। ওকে, আচ্ছা, প্রতিটা ইন্ডাস্ট্রির একটা করে ভালো দিকও থাকে, একটা করে খারাপ দিকও থাকে। তা তুমি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করছো, এর খারাপ দিকগুলো কি কি হতে পারে? খারাপ দিক তো এটাই যে দেখো, এটা না ভালো দিক আর খারাপ দিক একটার সাথে একটা সম্পর্ক যুক্ত। মানে যতটা সহজে মানুষের বিশ্বাস তুমি পাবে, একটা কিছু হলে পারেই ততটাই সময় লাগবে না মানুষ তোমাকে একটা বাজে জায়গায় নামিয়ে দেবে। ঠিক আছে, মানে খুব বুঝে শুনে কাজ করা উচিত। আর যে হুট করে আমার কিছু মনে হলো আমি ছেড়ে দিলাম, একবার ভেবে করা উচিত যে এটার ইম্প্যাক্টটা আমার অডিয়েন্সের উপর কি পড়বে। ঠিক আছে, তো এখানে
একটু বুদ্ধি লাগিয়ে একটু ভেবে চিন্তে কাজটা করাটা খুব দরকার। খারাপ দিকের মধ্যে এটাই যে আজকাল জায়গাটা খুব খারাপ হয়ে গেছে কিছু খারাপ ইয়ের জন্য। তাদেরকে আমি কন্টেন্ট ক্রিয়েটর বলতেও আমার রুচিতে বাঁধে, কোট আনকোট। মানে তাদের সাথে এক প্ল্যাটফর্ম শেয়ার করছি, এটা ভাবলেও আমার মনে হয় যে এটা কেন, মানে এরকম একটা লাগে। তো আজকাল জায়গাটা প্রচন্ড বেশি, যত বেশি কম্পিটিশন হয়েছে তত বেশি এটার মধ্যে খারাপ জিনিস ঢুকেছে, তত বেশি এই জিনিসগুলো হচ্ছে। তো খারাপ দিক এটাই যে তোমার এখানে জায়গাটা প্রচন্ড আনস্টেবল, যখন তখন এটা তোমাকে টবে তুলে দেবে, যখন তখন তোমাকে ফেলে দিতে পারে। তাই সবসময় একটা স্টেবল জায়গায় নিজের করে রাখা দরকার, যাতে আজকে হুট করে আমি অনেক আমার ক্রিয়েটার বন্ধুদেরকে দেখেছি যে যারা একসময় প্রচুর ব্র্যান্ডের কাজ করছে, মাসে 10টা কাজ করছে, আজকে তারা একটাও কাজ পাচ্ছে না, যখন তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, লিটারালি ডিপ্রেশনে চলে যাচ্ছে। কারণ একটা ব্র্যান্ড থেকে তো মোটামুটি যে অ্যামাউন্টই হোক 10টা কাজ করে তার একটা ভালো রকমের ইনকাম, আজ যখন তার সেই ইনকামটা পুরো মাসে আসছে না, তখন তার সেই আর মেন্টাল স্টেবিলিটিটা থাকছে না। তো এটা না একটা সামাও, আমরা হয়তো সেলিব্রিটি ওই অর্থে নই, বাট সামাও ওই জায়গাটা কিন্তু ঠিক খানিকটা ওরকম যে কখনো আমাদের প্রচুর টাকা আসছে, কখনো হয়তো টাকাই থাকছে না। কিন্তু ওটাই, যখন প্রচুর টাকা আসছে সেটাকে উড়িয়ে যেমন দেবো না, যখন টাকা আসছে না তখন ভেঙে পড়লেও হবে না। তো এগুলো খারাপ দিক কিছুটা বলতে পারো। আমার মনে হয় এটা এই প্রফেশনে ওই স্ট্যাটাসটা কি মেনটেন করে রাখাটা জরুরি, যে আজকে টাকা আসছে বলে একটা গাড়ি কিনে নিলাম, ওই গাড়ি করে তারপর ইএমআই আর দিতে পারছি না। একদম একদম আমি পার্সোনালি এরকম মানসিকতার নইতে বলতে পারবো, যারা করে আমার মনে হয় এখানেই বলে একটু বুঝে শুনে করা উচিত। কারণ তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে রাখা উচিত যে 2 বছর পর গিয়েও আমার এই সেম ডিমান্ড থাকবে তো, সেম আমার প্রত্যেকটা কন্টেন্ট ভাইরাল হবে তো, বা আমার এই সেম টাকাটা আসবে তো। কারণ এখন যেরকম এতটা কম্পিটিশন না, তো ব্র্যান্ডই বা কি করবে, কতজনকে তোমাকে মানে কটা ব্র্যান্ড কাজ করবে তোমার সঙ্গে। তো সেইটা মানে একটু ভেবে চিন্তে সেভিংস করাটাও খুব দরকার, যে এই মাসে আমার প্রচুর টাকা এলো বলে আমি পুরো উড়িয়ে দিলাম, তারপর নেক্সট মান্থে আমার আর মানে ঘর চালানোর টাকা নেই। ওইটা না করে ব্যালেন্সটা সব প্ল্যাটফর্মেই দরকার, শুধু ইউটিউব বা এই বলে নয়, চাকরির ক্ষেত্রতেই বিজনেসের ক্ষেত্রতেই ব্যালেন্সটা তো সবসময় ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা তুমি বললে ফেসবুক তুমি নতুন খুলেছো, তো সেক্ষেত্রে ফেসবুকটা কি কম ইউজ করা হয় নাকি তুমি নিজে ইউজ করো না ফেসবুকটা? সত্যি কথা বলতে আমি অতটা ফেসবুকে পছন্দ করি না। আমার মনে হয় ফেসবুকটা মানে সব এজের মানুষ আছে, তো সব রুচির আমার মনে হয় আরো বেশি আছে সেখানে। এজের মানে এজের ডিফারেন্স বলো, বলো, সবটা। ইউটিউবে একটা আলাদা জনরা আছে, ইনস্টাগ্রামে একটা আলাদা জনরা আছে, ফেসবুকটারও একটা আলাদা জনরা আছে। এবং এখানে আমি মনে হয় আমার এই জায়গাটা না খুব বেশি একটু কি বলবো মানে জাজমেন্টাল। খুব সহজে লোকে একটা ভালো কন্টেন্টও একটা উল্টো পাল্টা কমেন্ট করার লোক আছে প্রচুর, যেটা কম্পারেটিভলি ইউটিউব ইনস্টাগ্রামে কম। তো সেই কারণে আমার মনে হয় যে ফেসবুকটা আমি একটু পারতপক্ষটা অ্যাভয়েডই করি। ওকে, আচ্ছা আমরা এতক্ষণ যে কথাটা বলছিলাম সেটা হলো ইউটিউবের ব্র্যান্ড কোলাব গুলোর কথা। এবার হলো ইনস্টাগ্রামের যদি আমি ব্র্যান্ড কোলাবে আসি, ফার্স্ট কোলাব ইনস্টাগ্রামে কবে ঢুকেছিল একটু বলবো? ইনস্টাগ্রামের কোলাব আমার সেটাও বাটার কোলাবই ছিল, সেটা কিন্তু আমার তখন 1000ও হয়নি। এবং আমি এটাই বলবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করছে তাদেরকে আমি এটাই বলবো যে এমন কিন্তু কোনো মানে নেই যে তুমি যখন বড় ফেমাস হয়ে যাবে তখনই ব্র্যান্ড আসবে, কমেতে হবে না। তারাও কিন্তু দেখে যে তোমার কাজটা কতটা ভালো হচ্ছে, কতটা কোয়ালিটি কন্টেন্ট তুমি দিচ্ছ, তাতে মানুষ কতটা পজিটিভ রিয়াক্ট করছে, এরকম দেখারও কিন্তু ব্র্যান্ড রয়েছে। তাই সবসময় মানে কোয়ালিটির কন্টেন্টের দিকে আমার মনে নজর দেওয়া উচিত। তো তখন আমার 500-600টা ফলোয়ার ছিল, তো তখনই কিন্তু একটা ব্র্যান্ড, একটা আয়ুর্বেদা ব্র্যান্ড ছিল, সে আমাকে বাটার কোলাবই করিয়েছিল, কিন্তু অ্যাপ্রোচ করেছিল। তারপরে তো ইনস্টাগ্রামে পেড কাজ টুকটাক আসেই, কিন্তু তবে এখন আমি মনে করি আমার পেজটা তুমি যদি ইনস্টাগ্রামে খোলো, ওই কোট আনকোট খুব পশ বা খুব মানে একদম অ্যাস্থেটিক এরকম কিন্তু নয়, যেটা ন্যাচারালি ইনস্টাগ্রামে পেজ হয়, হাইফাই একদম এক্সক্লুসিভ হয়, ওই জিনিসটা নয়। তবে আমার মনে হয় ইনস্টাগ্রামের ক্ষেত্রে ওটা মেনটেন করা উচিত। আমার ইনস্টাগ্রামের পেড কাজ এই জন্য অনেক কম কম্পারেটিভলি ইউটিউব। আমার মনে হয় সেটা একমাত্র হয় যে ওই সবসময় ফটোগ্রাফারকে দিয়ে কাজ করাতে হবে, ভিডিওগ্রাফার হাই প্রফেশনাল দেখানো, সেইটা আমার ওখানে অভাব রয়েছে। এবং সত্যি কথা বলতে কি ওইটা আমার হয়তো ঠিক করা জানি না উচিত কি উচিত না। তবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে মানুষ মানে ব্র্যান্ড বা এরা কিন্তু একটু জাজমেন্টাল হয়, যে তারা দেখে যে তোমার পেজটা কতটা অ্যাস্থেটিক্যালি সুন্দর।
এই জিনিসটা দেখা হয়। ওকে, ধরো কেউ নতুন ইনফ্লুয়েন্সার হচ্ছে বা করতে চাইছে কন্টেন্ট ক্রিয়েশনে কিছু, তো সেক্ষেত্রে যারা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছে তাদের উদ্দেশ্যে কোনো টিপস দিতে চাও? ইনস্টাগ্রামে যদি বলো তাহলে আমি এটাই বলবো, যদি তাদের উদ্দেশ্য এটা হয় যে আমি প্রচুর বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করবো, আর্ন করাটাই যদি একমাত্র তাদের উদ্দেশ্য হয়, তাহলে শুরু থেকে তাদেরকে কোয়ালিটি কন্টেন্ট, ইনস্টাগ্রামে সত্যি কোয়ালিটি কন্টেন্ট কিন্তু চলে, এটা যেটা ইউটিউবে চলে না। যার যেটা গুণ, ইনস্টাগ্রামের যেটা গুণ সেটা গুণ, মানে তুমি যদি আজকে ইনস্টাগ্রামে এক সপ্তাহ গ্যাপেও একটা ভিডিও দাও, কিন্তু এমন ভিডিও দিলে যে ভিডিওটা সত্যি কোয়ালিটি কন্টেন্ট, ওটা ভাইরাল হবেই। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে তুমি যদি এক সপ্তাহ পর একটা কোয়ালিটি কন্টেন্টও দিলে সেটা ভাইরাল হবে না, কারণ ইউটিউবের অ্যালগোরিদম, ভিউজের অ্যালগোরিদম সেটা কমপ্লিটলি ডিফারেন্ট, যেটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে নয়। তো ইনস্টাগ্রামে যারা করবে তাদেরকে আমি এটাই বলবো যে তোমরা সময় নাও, সপ্তাহে একটা ভিডিওই দাও, কিন্তু এমন ভিডিও দাও যেটা অ্যাস্থেটিক্যালি দেখতেও সুন্দর হবে। এমন নয় যে সবসময় ল্যাভিশ লাইফস্টাইল দেখাতে হবে, এখন কিন্তু সেই জিনিসটা নেই। এখন প্রত্যেকটা মানে মাধ্যমে, মিডিয়ামে কিন্তু নতুন ক্রিয়েটারদেরকে বেশি করে প্রমোট করে রাদার দেন পুরনো ক্রিয়েটার। তো তারাও দেখে যে তোমার কন্টেন্টটা কেমন হচ্ছে। সবসময় তোমাকে বিএমডব্লিউ চড়তে হবে, মার্সিডিজ চড়তে হবে, বা একটা ভালো 5 তারা হোটেলে যেতে হবে, এরকম কোনো মানে নেই। কিন্তু কোয়ালিটি কন্টেন্ট মিনস সেই কন্টেন্টটা এমন হোক যেটা মানুষকে নাড়া দেবে, সে শেয়ার করবে, যত বেশি শেয়ার করবে তত বেশি ভাইরাল হবে। তো তুমি ভাবো, চিন্তা করো, ক্রিয়েটিভিটি রাখো। ইনস্টাগ্রামের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি খুব বড় একটা জায়গা, ওকে, বিশেষ করে ইনস্টাগ্রামের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এত কন্টেন্ট ক্রিয়েশনে এত কিছু আছে, সেক্ষেত্রে তুমি ওই জুয়েলারি বা কসমেটিক বা ফ্যাশনটাকে বেছে নিলে কেন? সত্যি কথা বলতে তুমি যদি ভালো করে খেয়াল করো, আমি বলবো এটা আমার একটা যেমন পজিটিভ দিক, আমার একটা খুব নেগেটিভ দিক। আমি কোনো দিকটাতে, মানে আমার একটা কোনো একটাই দিক নয় যে আমি শুধু এটাই করি। তুমি যদি আমার চ্যানেলে যাও, তুমি ওখানে কিন্তু ইনিশিয়ালি প্রচুর ফুড ব্লগিং দেখবে, যেখানে আমি ফুড ব্লগিং, মানে ফুড ব্লগিং ইন সেন্স কি, মানে যাচ্ছি রেস্টুরেন্টে, সেখানে একটা ওই ডেডিকেটেড সেই রেস্টুরেন্টের ভিডিও দিচ্ছি, এরকমও ভিডিও গেছে, হেলথ রিলেটেডও ভিডিও গেছে, ঠিক আছে, আবার বিউটি রিলেটেডও ভিডিও গেছে। আমি একদম সেই সময় গেট রেডি উইথ মি ভিডিও, এখন যেগুলো প্রচন্ড চলছে, সেই সময় মিউজিক দিয়ে হতো, ব্যাকগ্রাউন্ডে ট্রেন্ডিং মিউজিক দিয়ে গেট রেডি উইথ মি হতো। আমি কিন্তু একদম সেই প্রথম দিকে সারিতে পড়ি যারা প্রথম কথা বলে ভয়েস ওভারের থ্রুতে গেট রেডি উইথ মি করতো। খুব কম চ্যানেল ছিল তখন, এখন তো প্রচুর জনা করছে। তখন আমার প্রত্যেকটা গেট রেডি উইথ মি ভাইরাল হতো, কারণ আমি তখন ওইভাবে কানেক্ট করতাম মানুষকে, একটা প্রশ্ন ছেড়ে দিতাম যেটা থেকে মানুষকে ট্রিগার করতো। মানে কমেন্ট সেকশন দেখলে তুমি পাগল হয়ে যাবে। একটা ভিডিওর যেটা এখন অব্দি ভাইরাল ভিডিও, তার মধ্যে কমেন্টই এসছে 14,000 15,000 কমেন্ট। তাকে শুধু আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার ফেভারিট কালার কি, সেই ভিডিও মানে কালো না লাল সেটা প্রত্যেকদিন আমার ভিডিওতে একটা করে তার কমেন্ট থাকবেই, ঠিক আছে। তো এইরকম আর কি। তো আমি কি বলছিলাম, আমি বেরিয়ে গেলাম ওখান থেকে। করা ছিল যে ফ্যাশন, হ্যাঁ, কেন বাঁচলাম। তো আমি হচ্ছে প্রচন্ড, আমার মাইন্ড খুব এদিক ওদিক চলে, আমি নিজেই আমার কাজ নিয়ে খুব বোর হয়ে যাই তাড়াতাড়ি, আমি একটা কাজ কন্টিনিউ করতে পারি না। মাঝে দেখবে ওয়েট লস ভিডিও করছিলাম, করতে করতে নিজেই বোর হয়ে গেছি, আর ওই রিলেটেড ভিডিওই দিই না, আবার বিউটি রিলেটেড করছি, আবার যখন বোর হয়ে যাবো ছেড়ে দেবো, আবার অন্য করব। তো এটা আমার খুব খারাপ একটা দিক, কারণ যে আমার ওয়েট লস ভিডিও দেখে জয়েন করেছিল আমার চ্যানেলে, তারা আমার এখন বিউটি রিলেটেড নাই পছন্দ করতে পারে, বা যারা বিউটি রিলেটেড দেখতো তাদের হেলথের প্রয়োজনই নেই, তাই না? তো এত মাল্টিটাস্কিং করারও কোনো প্রয়োজন নেই, যেটা আমি করি। আমি আমার চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে তুমি সমস্ত রকমের ভিডিও পাবে। তো এটা খুব কম, তুমি যদি ফলো করো, খুব কম চ্যানেল রয়েছে যারা এটা করে। তো এটা একটা পজিটিভ দিক আমার অবশ্যই, যে আমি বিউটিটাও ভালোভাবে প্রেজেন্ট করতে পারছি, আমি হেলথ রিলেটেড ভিডিওটাও করতে পারছি, আমি এটা যেমন একটা পজিটিভ দিক। আবার খারাপ দিকও এটা যে আমি ওই মাস অডিয়েন্সকে একসাথে কানেক্ট করতে পারছি না। যখন বিউটি রিলেটেড দিচ্ছি, মুষ্টিমেয় কিছু মানুষ দেখছে যারা আবার বিউটি পছন্দ করে, যখন হেলথ দেখছে মুষ্টিমেয় কিছু জন দেখছে, ফলে একটা হিউজ মাস অডিয়েন্সে কানেক্ট হচ্ছে না। একদম। তো এটা একটা আমার ড্রব্যাক। আবার এই ছোট ছোট যে ফুড ব্লগিং গুলোর কথা বললে, আমি রিসেন্টলি তোমার একটা ভিডিও দেখছিলাম, কোনো একটা কেকের দোকানে, হ্যাঁ হ্যাঁ, ওটা ভিডিও করতে গেছিল, ওটা কি নিজে খেতে গেছিলে নাকি ওটা পেইড প্রমোশন ছিল? কোন কেকটা? ও আচ্ছা আচ্ছা, ডো অ্যাজ ইউ লাইক। না 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 না, খেতেই গেছিলাম, মানে পেট প্রমোশন ছিল না, খেতেই গেছিলাম। এবার দেখো, আমি যদি শুধু ফুড ভিডিও করতাম তাহলে কিন্তু ওখান থেকে আমার একটা মানে অবশ্যই কোনো না কোনো রেস্টুরেন্টে যখন করবে সে আমাকে ডাকবে, একদম। কিন্তু তারা তো কনফিউজ যে মেয়েটা আদতে কি করে। তো এটা একটা ড্রব্যাক আমার, যেটা আমি চাইলেও ঠিক করতে পারছি না, কারণ আমি প্রচন্ড তাড়াতাড়ি বোর হয়ে যাই। এবার নিজের কাজ নেই যে আমি আরে এতদিন ধরে ওয়েট লস ভিডিও করছি, আর ভালো লাগছে না, জাস্ট ছেড়ে দাও, লিভ ইট। মাঝে আমি করছিলাম এএসএমআর ভিডিও গুলো, যেগুলো খুব অ্যাস্থেটিক দেখতে লাগে, শুধুই সুন্দর সুন্দর আওয়াজ হয়, কোনো ভয়েস থাকবে না, খুব পিসফুল লাগে। বাংলায় প্রথম, আমি জানি না আর অন্য কোথাও আছে কিনা, আমি আমার চোখে পড়েনি, প্রথম আমি ডেইলি ব্লগিং ওই এসএমআর এ করতাম। ওকে।
প্রথম ভিডিওগুলো চলছিলও ভালো, কিন্তু আমি লেগে থাকতে পারলাম না। আর যা কিছু একটা অডিয়েন্স তো থাকেই, তোমার ভয়েসটা মিস করছি দিদি, খুব মিস করছি, প্লিজ এরকম করো। আবার কিছু অডিয়েন্স তারা আবার বলছিল, বাট আমার নিজেরই আর ভালো লাগলো না, তুমি ছেড়ে দিলাম। ওটা যদি আমি লেগে থাকতাম আজকে আমি একদম একটা অন্য হাটকে কিছু করতাম, তো সেটা করতে পারলাম না। তো এটা আমার একটা ড্রব্যাক, এটা এটা একটা নেগেটিভ দিকের মধ্যে পড়ে না? মারাত্মক নেগেটিভ দিক। আবার পজিটিভ দিকও যে আমি এত কিছু করতে পারি। আমি ভয়েস ওভারটা আমি ওভাবে বলছি না, মানে শো অফ করছি না, আমি এটাই বলছি যে অনেকে থাকে দেখবে যারা শুধু গান লাগিয়ে যারা ভিডিও করে, তারা যদি একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও করে লোকের কাছে সেটা ভালো লাগে না, কারণ হয়তো তার প্রেজেন্টেশনটা ওরকম ভাবে হচ্ছে না, সে হয়তো ওভাবে গল্প করে গুছিয়ে বলার তার মানে ক্ষমতা নেই। যেটা ভগবানের সাথে সেটা হয়তো আমার আছে, যে আমি ওটাও করতে পারছি, আবার এসএমআর ভিডিও করতে পারছি, আবার হেলথ রিলেটেড ভিডিও করতে পারছি, আমার গুণগুলো হয়তো আছে, কিন্তু সেই গুণটা আমার এই কাজের ক্ষেত্রে খারাপ একটা ইম্প্যাক্ট ফেলছে। ওকে, আচ্ছা, রিসেন্টলি তোমার যেই পেজগুলো আছে বা তোমার ইউটিউব ভিডিওগুলো আছে, ওগুলোতে ভিউজটা কি তোমার কাছে ম্যাটার করে? কারণ সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স অনুযায়ী অনেক কম ভিউজ ঢুকছে। ওটাই তো আমি বললাম যে এটা একটা আমার খুব বড় জব এক তো এটা, যে এটার জন্য হচ্ছে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমি যেটা বললাম ইউটিউবের ক্ষেত্রে, ইউটিউবে যেটা কনসিস্টেন্সিটা খুব ম্যাটার করে। মানে আগে আমি 2টো করে রেগুলার ভিডিও দিতাম, তো ওর একটা অ্যালগোরিদম সেট হয়ে গেছিল পার ডে। হ্যাঁ, পার ডে 2টো করে শর্টস যেত, তো ওর একটা অ্যালগোরিদম সেট হয়ে গেছিল। না এখন দেখো, মানুষের সবসময় তো মুড, পরিস্থিতি অনেক কিছু ডিপেন্ড করে। আমার যে মুড ভালো নেই, আমি কি করে, আমি অন্তত পারি না, আমি জানি অনেকে করে এটা, যে চরম অশান্তি, মুড ঠিক নেই, তারপরও ক্যামেরার সামনে হেসে দাঁড়িয়ে কথা বলে ভিডিওটা দিচ্ছে, জাস্ট টু সেট দ্য অ্যালগোরিদম, যাতে অ্যালগোরিদমটা ব্রেক না হয়। কিন্তু আমার এই কাজটা না প্রচন্ড প্যাশনেটলি করি, তো পুরো হার্ট টু হার্ট আমি কাজ করি। তো আমার যেদিনকে মন খারাপ থাকবে আমি কিছুতেই বলতেই পারবো না, অ্যাপ্রোচই করতে পারবো না। আর সেই কারণে আমার কি হয় না, কোনোদিন হয়তো বিজি আছি, নতুন বিজনেস আমার, নতুন স্টার্ট আপ, অবভিয়াসলি সেখানে একটা বিজি ব্যস্ততা তো থাকেই। তো সেটার ক্ষেত্রে কি হয়, তখন যখন আমার ইউটিউবে ব্রেক করছে, তখন অবভিয়াসলি ওই অ্যালগোরিদমটা ব্রেক হয়ে যাচ্ছে, ফলে ইউটিউবের ক্ষেত্রে এই জিনিসটা খুব বুঝতে পারছি। কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিন্তু সেটা নেই। আমি আবারও বললাম, ইনস্টাগ্রামে মাঝে আমার হয়তো অ্যাভারেজ ভিউজ 40K 30K আসছিল, হঠাৎ করে দেখো একটা এমন একটা কন্টেন্টের উপর ভিডিও বানালাম যেটা লোককে হিট করলো, ফলে ওইটা ভাইরাল হয়ে গেল। তো ইনস্টাগ্রাম কিন্তু তোমাকে দেখবে যে তুমি কি কোয়ালিটি কন্টেন্ট বানাচ্ছ সেটা মানুষের কাছে পৌঁছে দেবে, ইউটিউব সেটা করে না। ফলে এই টালমাটাল অবস্থাটা মাঝে মাঝেই হয়, যে এখন আমার হয়তো ভিউজটা খুব ডাউন, আমি এও জানি আমি যদি রোজ 2টো করে ভিডিও দিই আমার হয়তো 1 মাস লাগবে, আবার আমার সেট হয়ে যাবে, বাট ওইটা যে আমি দেবো ওই সময়টাই হচ্ছে না। ওকে, এটা একটা প্রবলেম। আচ্ছা, আমি তোমার ফিড চেক করতে করতে দেখছিলাম যে নোলক বলে কিছু একটা তুমি শুরু করেছো স্টার্টআপ, ওটা একটু যদি আমাদের বলো কি। ওই একই ভাবে দেখো, সামহাউ আমি আজ পর্যন্ত যে কাজটা করেছি প্রচন্ড মন থেকে, মানে টাকার কথা চিন্তা করে কিন্তু ইনিশিয়ালি কোনো কাজ আমার স্টার্ট হয়নি, ইউটিউবও হয়নি, ঠিক আছে? কারণ সত্যি কথা বলতে কি, ওই প্রবলেমটা আমাকে কোনোদিন ফেস করতে হয়নি। যারা করে অবশ্যই তারা কেন করবে না, ওখান থেকে একটা আর্নিং আছে, তাদের মাথায় আছে যে ইউটিউব করলে প্রচুর টাকা আসে, তারা করে, দ্যাটস ডিফারেন্ট। বাট আমি আমার ভিউ থেকে বলছি, টাকার জন্য কখনো কিছু স্টার্ট করিনি, যেটা করেছি খুব প্যাশনেটলি করেছি। তো জুয়েলারি যেহেতু মেয়েদের কাছে প্রচন্ড একটা ভালো লাগা ভালোবাসার জায়গা, খুবই মেয়েরা এটার প্রতি খুব যত্নশীল হয়, হ্যাঁ, জুয়েলারির প্রতি। আর আমি বাই নেচার ভীষণ শৌখিন, তো আমার কাছে মনে হয়েছিল, মানে এটা খুব সাডেনলি মাথায় এসেছিল, এমন কিছু যে বহু বছরের প্ল্যান এরকম নয়। প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে নিজে আরেকটু কিছু করি, বা এখানেই তো থেমে থাকলে হবে না, জিনিসটাকে আরেকটু বাড়াতে হবে। যেমনটা তোমাদের বললাম, একটা সময় আমাদের হয়তো ব্র্যান্ডের কাজ আসবে না, তখন আমরা কিভাবে সাস্টেন করব। তো সেই সমস্ত ভেবেচিন্তেই করা হয়েছিল। এবং যেহেতু এই জুয়েলারি ফিল্ডটা আমার খুব পরিচিত একটা জায়গা, বহুদিন থেকে জানি, মেয়ে হিসাবেও কিছুটা আমার বাড়তি সুবিধা আছে, তো এই কারণে বাড়তি সুবিধা গয়নাগাটির ব্যাপারে, মানে কোনটা কি গয়না, তার কি ডিমান্ড, এতদিন এই ফিল্ডে আছে, আমি জানি আমার অডিয়েন্স কি দেখতে পছন্দ করে, কি চায়। তো এই সমস্ত ক্ষেত্রে তখন আমার মনে হয়েছিল যে একটা জুয়েলারি বিজনেস স্টার্ট করা যায়, মানে একটা বিজনেস স্টার্ট করবো ভেবেছিলাম, প্রথমে ভাবিও নি যে কিসের করব। তারপরে মাথায় এলো যে একমাত্র আমার যেটা পরিচিত জায়গা সেটা হচ্ছে জুয়েলারি, তো ওটা দিয়ে স্টার্ট করি। নোলক নামটা আমি এখন অব্দি কোথাও রিভিল করিনি যে কিভাবে নোলক এলো, যেহেতু জুয়েলারি ব্র্যান্ড, তো ভাবছিলাম কি এমন দেওয়া যায় যেটা জুয়েলারিকে কানেক্ট করবে, একটু অন্যরকমও শুনতে লাগবে, একটু মিষ্টিও লাগবে, সবকিছু নিয়ে কি দেওয়া যায়। তো প্রচুর ভাবছিলাম, ঝুমকা, হ্যাঁ না তেনা অনেক কিছু ভাবতে ভাবতে একদিন ভাবতে ভাবতে
ভাবতেই ফিরছি, কোথাও একটা শুটে গেছিলাম গড়িয়াহাটে, বালিগঞ্জ দিয়ে ফিরবো, বালিগঞ্জ স্টেশনের জাস্ট কাছেই একটা নোলা বলে দোকান আছে, নোলা ওকে, খাবারের দোকান, রেস্টুরেন্ট আছে। নোলা থেকে সাডেনলি আমার মাথায় হিট করলো নোলা, তারপর আমার মাথায় এলো আচ্ছা নোলক দিলে কেমন হয়, নোলক হচ্ছে সেপ্টাম, মেয়েরা নাকে যে নোলক বলে পরে। তো আমি ভাবলাম যে হ্যাঁ নোলা থেকে নোলক, আমি তখন ওইটা থেকে ওটা আমাকে হিট করে। তো তারপরে আমার কিন্তু মাথায় ওটাই এলো, এসে তারপরে এবার আমি ইনস্টাগ্রামে চেক করে দিলাম না, দু একটা পেজ আছে নোলক বলে। তো একটু মনটা খারাপ হলো যে এত কষ্ট একটা এত মিষ্টি নাম পেলাম, এটা ইয়ে হয়ে যাবে। তো তারপর আমি দেখলাম যে না চলো স্পেলিংটাকে একটু আলাদা করে দিই। তো ন্যাচারালি নয়কা ল ক নোলক হয়, বাট আমি ওটাকে লো এর ওপরেও আর একটু জোর দিই যাতে একদম টিপিক্যাল বেঙ্গলি ওয়ার্ড শুনতে লাগে, কি নোলক, নট নোলক, নোলক। তো সেইটার জন্য স্পেলিংটাকেও ইয়ে করে, তো এই হচ্ছে নোলকের আর কি, মানে হাউ নোলক কেম, মানে এটা আমি ফার্স্ট টাইম তোমাদের ইয়েতেই বললাম। কারণ একদমই আমাদের বিজনেসটা একদম স্টার্ট আপ, 1 মাসই হলো নোলকের বয়স। তো দেখা যাক, যে ভালোবাসাটা আমার অডিয়েন্স থেকে পেয়েছি, আই গেস আপকামিং ডেজে আরো ভালো ফিডব্যাক পাবো। ওকে, আচ্ছা নোলকটা তো আমরা শুনলাম, কিন্তু ওয়াও সুকান্নিয়া, হ্যাঁ এই নামটা কোথা থেকে পেয়েছিলে? দেখো ফার্স্টে না আমার চ্যানেলের নাম ছিল ওয়াও ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার, মানে বিস্ময়ের জগৎ কাইন্ড অফ দিস। এবার এক তো ছিল নতুন চ্যানেল, 2 হচ্ছে ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার নামে একটা ইউটিউবে চ্যানেল আছে, দেখবে মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ। তাতে প্রথমে আমি বুঝতে পারিনি, মানে আমার মাথায় সবসময় একটু কিছু ক্রিয়েটিভিটির ঘোরে, যে এটা সিম্পল আতিপাতি হবে না, শুধু সুপর্ণা দত্ত বলে চ্যানেল খুলবো না, একটু অন্য কিছু হোক, একটু হাটকে হোক। তো এটা ভেবেই অনেক ভেবেছিলাম, মানে আমার এখনো যদি ডায়েরি দেখো, 2টো ডায়েরির পাতা পুরো ভরে গেছে যে কি নাম দেব, পঞ্চম্যাঞ্জন হেনা তেনা, মানে অনেক রকমের নাম ভেবেছিলাম। দেন লাস্টলি ভাবলাম কি আচ্ছা একটা কথা হচ্ছে আমি ওয়াও শব্দটা ভীষণ ইউজ করি, কিছু একটা ভালো লাগলেই ওয়াও, মানে এটা আমার খুব একটা হ্যাবিট বা মুদ্রাদোষ বলতে পারো, ওয়াও শব্দটা ভীষণ ইউজ করি। আর ওয়ার্ল্ড অফ ওয়ান্ডারটাকে আমি দেখলাম ওয়াওটাকে যদি আমি ভেঙে দিই তাহলে ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার করে আমি এই জিনিসটাকে স্টার্ট করেছিলাম, বাট ইনিশিয়ালি ওটা ক্লিক করছিল না। 1 বছর হতে চললো, তখনও আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়ার পরেও ওই নামটা সাজেশনে আসতো না। এবং 2 হচ্ছে যে মানুষ যে ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার এতটা বড় করে সার্চ করবে অতটাও ভাই কারোর এনার্জি নেই। হ্যাঁ, তো কিন্তু শুরু থেকেই আমার ইনস্টাগ্রাম পেজের নাম ওয়াও সুকন্যাই ছিল, মানে ওয়াওটাকে ইউটিউবের ওয়াওটা রেখে সুকন্যা করে ওয়াও সুকন্যা ছিল। তো সাডেনলি আমি ভাবলাম যে না এটা ক্লিক করছে না, কিছুতেই করছে না। তখন আলোচনা করলাম বন্ধু বান্ধবদের সঙ্গে, তখন আমি বললাম যে না ওয়ার্ল্ড অফ ওয়ান্ডারটা তাই সরিয়ে দাও, ওয়াওটা থাকুক, দেন আমার নামটাই জুড়ে দিই, মানে যেটা আমার ইনস্টাগ্রাম পেজের নাম সেটাই জুড়ে দিয়ে ওয়াও সুকন্যা। এখন যেটা এত মজা হয়, লোকজন রেকগনাইজ করলে প্রথমে এসে আমাকে সুকন্যা দি বলে না, বলে ওয়াও সুকন্যা দি না, মানে এরকম ভাবে রেকগনাইজ করে, তো নামটা পুরো জুড়ে গেছে আমার সঙ্গে। ওকে, তো এটাই আর কি। ওকে, আচ্ছা তুমি এত হাসি খুশি থাকতে পছন্দ করো, সেক্ষেত্রে কোনো সময় মন ভেঙেছে ভালোবাসায়? ভালোবাসায় মন ভাঙার নয়, আমি মানে ইউটিউবে আসার আগে থেকে একটা স্টেবল রিলেশনশিপে ছিলাম। ওকে, ইউটিউবে আসা কথাটা মানে বহুদিন থেকে একটা স্টেবল রিলেশনশিপ আছে, তো ওই ভালোবাসায় মন ভাঙা টাঙা খুব একটা হয়নি। তবে মানুষ অনেক রকম ভাবে ডিচ করেছে, বিকজ ডিচ ইন সেন্স তাকে, আর আমার একটা খুব বাজে দোষ আছে, আমি প্রথম দেখাতেই মানুষকে খুব বিশ্বাস করি এবং মনে করি এ ক্লাস মানুষ, এর থেকে ভালো মানুষ হয় না, এটা আমার প্রথম মানুষ হিসেবে প্রথম ইমপ্রেশনই তাই হয়। আমাকে যদি কেউ কারোর সাথে মিট করলাম, সাপোজ তোমাদের সাথে মিট করলাম, বাড়ি গিয়ে যদি আমাকে বলে ওটা কেমন ছিল, ফার্স্ট আমার খুব ভালো মানুষ, মানে ওটার বাইরে আমি কখনো আজ পর্যন্ত কোনো খারাপ মানুষ প্রথম দেখাতে আবিষ্কারই করিনি, এরকম হয়েছে। তো দ্যাটস ওয়াই অবভিয়াসলি প্রচুর বার ঠকেছি, প্রচুর, মানে এত বাজে বাজে ভাবে ঠকেছি, মানুষ এত সুযোগ নিয়েছে, সেক্ষেত্রে মন ভেঙেছে। মন আমার ভাঙতেই থাকে, বিকজ আমার মন খুব তাড়াতাড়ি লোকের প্রতি চলে আসে, দ্যাটস ওয়াই ভাঙতে থাকে, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে খুব একটা ভাঙেনি। ওকে, এই ভালোবাসাটা কি কলেজ লাইফ থেকে? স্কুল লাইফ থেকে। স্কুল লাইফ থেকে এখন অবধি চলে যাচ্ছে? হ্যাঁ, টাচউড। ওকে, বিয়ের কথা কিছু ভেবেছো? বিয়ে না, বিয়ে নিয়ে তো সবাই প্রশ্ন করে, তুমিও করে নিলে আজকে, না বিয়ে নিয়ে কিছু এখনো ভাবিনি, এখনো মনে হয় অনেক ছোট আছি, বিয়ের বয়স হয়নি। বাড়ির থেকে মা বলছে না বিয়ে করতে হবে? হ্যাঁ মা বলে, মাদের তো বলবেই, আর আমার মা একটু বেশিই বলে, আমার মা প্রচন্ড ওভার থিঙ্কার, মানে ভাবতে শুরু করলে এখান থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ করবে নেভার নো। মায়ের থেকে প্রচুর প্রেশার আসে, বাট আমার মনে হয় যে যতক্ষণ না ফিনান্সিয়ালি স্টেবল হওয়াটা খুব ইম্পর্টেন্ট, মানে ভালোবাসা ইজ গুড, সবটাই মানছি, বাট সামহাও কোথাও গিয়ে আমার মনে হয় ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া প্রত্যেকের খুব দরকার, মেয়েদের বিশেষ করে। কারণ যারা একটুখানি, যাদের সেলফ রেসপেক্টটা হাই থাকে,
তাদের তো কখনোই নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করা উচিত নয়। তো আমার মনে হয় না, আমি এখনো স্টেবল অতটাও হতে পারিনি, আগে হই তারপরে বিয়ে করবো। ওকে, আচ্ছা, ভগবানে বিশ্বাস করো? মারাত্মক। আমি ভূতেও বিশ্বাস করি, আমি ভগবানও বিশ্বাস করি, আমি এনার্জিতে খুব বিশ্বাস করি। এমন কিছু ঘটেছে লাইফে যেটা মানে না ভোলার মতন না, মানে অলৌকিক কিছু? হরর বলতে গেলে আলাদা করে আমাকে নিয়ে পডকাস্ট করতে হবে, বিকজ আমি কিছু মানুষ থাকে না রাশি চক্র ওয়াইজ, তারা কানেক্ট করতে পারে, ফিল করতে পারে, দুটোই এনার্জিটাকে ফিল করতে পারে। তো আমি ওরকম কাইন্ড অফ পার্সন, মানে আমি ভালোটাও ফিল করতে পারি, খারাপটাও ফিল করতে পারি। তার সাথে ভালোও ঘটেছে, যেমন আমি জগন্নাথ দেবকে প্রচন্ড মানি, মানে মানি ইন সেন্স ওই শ্রদ্ধা ভক্তি জায়গা না, আমার ভালোবাসার জায়গা, মানে ওকে পেলে আমি হাক করে জড়িয়ে ধরতে পারি, এইরকম টাইপের ভালোবাসা। জগন্নাথ দেব আর শ্যাম সুন্দরী মা, যার কথা বলছিলাম তোমাকে পডকাস্টের আগে, তো এই দুজন আমার ভালোবাসা। আর ভূত হচ্ছে আমার আরেকটা ভালোবাসার জায়গা, মানে যেখানেই কিউরিওসিটি, যেখানেই একটা কিছু ধোঁয়াশা, সেখানে আমাকে দেখতে হবে ওখানে কি আছে। তো এই জন্য আমি বহুবার ভৌতিক এক্সপিরিয়েন্স আমার সাথে বহুবার ঘটেছে। তো একটা ঘটনা আমি জাস্ট শেয়ার করি, আমি কখনো শেয়ার করিনি, তো আমার এখানেই শেয়ার করছি, মানে আমার ক্লোজ সার্কেলের মধ্যে আমি বহুবার শেয়ার করেছি, বাট যারা বিশ্বাস করতো না বা যারা ইয়ে করতে যেত, আমি তাদের কাছ থেকে শুধু লজিক্যালি জানতে চেয়েছিলাম, তাহলে এটাকে তোরা লজিক্যালি বোঝা, যেটাকে যদি তুই ভূত না বলিস বা এটাকে যদি তুই আত্মা না বলিস, তাহলে এটা কি? সেটা হচ্ছে, আমি অনেক তখন ছোট, মানে ক্লাস 1-2 পড়ি। তো আমার এক দাদু, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমি কাটোয়ায় আমার বাড়ি, জয়েন্ট ফ্যামিলি, যেখানে এক হাঁড়িতে 14 জনের রান্না হয়, মানে বুঝতে পারছো, এক ছাদের নিচে সবাই থাকে, এক হাঁড়িতে রান্না হয়, এরকম জয়েন্ট ফ্যামিলি। তো আমি বাড়ির সবচেয়ে ছোট মেয়ে, সব প্রচন্ড প্যাম্পার চাইল্ড। আর আমার দাদুর কাছেই আমার হাঁটতে শেখা, কথা বলতে, উনি বিবাহিত ছিলেন না, আমার দাদুরা 4-5 ভাই ছিলেন, সবাই এক বাড়িতে থাকতো, অনেক ঠাকুমা, অনেক দাদু, অনেক কাকু পিসি, এদের মধ্যে আমি বড় হয়েছি। তো প্রচন্ড হ্যাপেনিং ফ্যামিলি। তো সেখানে আমার ওই দাদু ছিলেন অবিবাহিত এবং পুরো বাড়ির গার্জিয়ান। বাড়ির একটা গাছ, মানে আমাদের 2.5 বিঘা জমির ওপরে বাড়ি, সেই বাড়িতে হেন কোনো গাছ নেই যে নেই, লিচু, জাম, আপেল, ডালিম সব রয়েছে। তো ওগুলো আমার দাদু একটা করে নিজের হাতে লাগানো। তো বুঝতেই পারছো বাড়িটার প্রতি ওনার খুব মায়া ছিল, এবং যেহেতু আমি অনেক ছোট, একদম আমাকে ভীষণ ভালোবাসতো, এবং আমার বাবা বড় ছেলে, তো আমার বাবারও ভীষণ মানে ক্লোজ। তো দাদুর ক্যান্সার হয়েছিল, ডক্টর লাস্টে জবাব দিয়ে দিয়েছিল। তো ঘটনাচক্রে ওই সময় আমরা বাবা মা আমরা পিসির বাড়িতে থাকতাম, বিকজ আমার বাবার ওই সময় একটা বড় অপারেশন হয়েছিল, তো কলকাতাতেই থাকতে হতো। তো পিসির বাড়িতে থাকতাম। তো দাদুর অবস্থা খুব খারাপ, আর খালি আমাকে দেখতে চাইতো, ফলে একদিন পিসির সাথে আমি এসেছিলাম দাদুকে দেখতে। তো একটা সানডে ছিল, ভোরবেলা ফার্স্ট ট্রেন, কাটোয়া থেকে ফার্স্ট ট্রেন কলকাতার। তো সেইটা ধরবো বলে তখন ভোরবেলা আমি দাদুকে জাস্ট ডাকতে গেছি। আর দাদু না মানে ব্লাড ক্যান্সারই ছিল মোস্ট প্রবাবলি, ওনার প্রচন্ড ঠান্ডা লাগতো, উনি একদম সেই কম্বল টম্বল মুড়ি দিয়ে ভূতের মতো জুবুথুবু হয়ে বসে থাকতেন। তো আমি যখন ডাকলাম ওনাকে, তো উনি জাস্ট একবার মুখটা তুললেন, তুলে আমাকে, বাঙাল ছিলেন, বাঙাল ভাষাতেই কথা বলতো। তো আমার এখন ওই লাস্ট কথাগুলো মনে আছে, দাদু আমাকে বলেছিল যে পরের বার যখন আইবা আমারে লইয়া যাইও, নয়তো আমি চলে যাইমু, এরকম ভাবে বলেছিল। হ্যাঁ, তো আমি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ আমি পরের বার এসে তোমাকে নিয়ে যাব, মানে যেমন সান্ত্বনা বাক্য দেয় মানুষ। চলে আসি। তো আমার আবার ঘুম হচ্ছে প্রচন্ড ডিপ, এক ঘুমে সকাল, মানে কোনো ওয়াশরুম যেতে হয় না, কিচ্ছু না। একবার এমন হয়েছিল বাড়ির সামনে বোম পড়েছিল, আমি ঘুম ভাঙিনি, মানে এতটা ডিপ ঘুম আমার এখনো অব্দি তাই, ছোট থেকেই তাই। তো পিসির বাড়িতে আমি পিসির সাথে শুতাম, আমি একটা সাইডে পিসি, এদিকে পিসে মশাই, এভাবে শুতাম। ওই দিনকে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। তো ওই ঘরে মা থাকতো, মা বাবা থাকতো, এই ঘরে আমি থাকতাম, মাঝে একটা দরজা। তো হঠাৎ করে ঘুম ভাঙে এবং আমি ওই পিঠেই শুয়েছিলাম, হঠাৎ করে আমার চোখটা দরজার দিকে যায়, আর আমি দেখি আমার দাদু দাঁড়িয়ে আছে। আমি কিন্তু চোখ খোলা, আমি কোনো স্বপ্ন দেখছি না, আমি তাকিয়ে দেখছি, আমার ঘুমও ভেঙে গেছে, দেখছি দাদু দাঁড়িয়ে আছে। আর আমার দাদু না মানে খুব ফিটফাট থাকতেন, মানে একদম সাদা ধুতি পাঞ্জাবি, উনি নকশাল টকশাল করতেন, খুব ডাকাবুকো মানুষ। তো যেমনি লম্বা তেমনি আর কি তো ওইভাবে দাদু একদম সুন্দর ফিটফাট হয়ে দাঁড়িয়ে আছে। তো আমি না দাদুকে দেখে আমি ভয় পাবো কেন, আমার তো এত ক্লোজ পার্সন, তাই না? আমি ওনাকে দেখে কাঁপছি, ঠক 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 করে কাঁপছি, শীতকাল ছিল, ডিসেম্বর মাস, গায়ে কম্বল, স্টিল আমি কাঁপছি, আর আমার খুব দাঁতে দাঁত লেগে যাচ্ছে, আমি কাঁদছি। তো আমার পিসি তখন আমার ওইটাতে আওয়াজটাতে বা গোঙানি বা কিছু একটা হচ্ছিল বা কান্নার আওয়াজে আমার পিসির ঘুম ভেঙে যায়। তখন পিসি আমাকে ডাকে, কি হয়েছে কি হয়েছে। পিসির সাথে আমি কথা বলছি, মানে পিসি আমাকে ডাকছে, স্টিল আমি দাদুকে দেখছি দাঁড়িয়ে আছে, নট অনলি দাঁড়িয়ে আছে, আমাকে এরম এরম করে ডাকছে, ঘাড় নেড়ে কাছে ডাকার মতো করে ডাকছে আমাকে, আর আমি তত কাঁদছি। তো হলো
দেন আবার পিসি আমাকে বললো, মানে আমি কিছুই বলতে পারছি না, তো আমাকে বললো টয়লেট যাবি? তো আমি বললাম হ্যাঁ। পিসি আমাকে নিয়ে যাচ্ছে, অদ্ভুত সুন্দর গন্ধ, চারিদিকে ধূপের গন্ধ, আর যত ক্লোজে যাচ্ছি দাদু ডেকেই যাচ্ছে, কিন্তু দাদুর অবয়বটা পুরো মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কোনো স্বপ্ন না, আমি তাকিয়ে তাকিয়ে যাচ্ছি, তত মিলিয়ে যাচ্ছে। তো হলো, আমি গেলাম, যখন একদম সামনে এলাম, নো ওয়ান দেয়ার, কেউ ছিল না, আমি জাস্ট পেরিয়ে চলে গেলাম, ওয়াশরুম করলাম, মানে বাথরুম করলাম, এলাম, এসে ঘুমিয়ে গেছি। পরের দিন সকালে ঘুম ভেঙেছে প্রচন্ড লোকের কান্নাতে, পিসি কাঁদছে, মা কাঁদছে, সবাই কাঁদছে, আওয়াজে আমার ঘুম ভেঙেছে। আমি বললাম কি হয়েছে? তখন পিসি আমাকে জড়িয়ে ধরে বলছে তোর মাধু দাদু আর নেই, মাধু দাদু মারা গেছে। তো আমি তখন বিশ্বাসই করছি না, বলছি এই তো ভোরবেলা এসেছিল, এই তো দেখা হলো, আমাকে তো ডাকলো। তখন আমার দিদি আমাকে বকছে, বলছে মন গড়া গল্প, এই সময় তোকে গল্প বলতে হবে, একটা মানুষ মারা গেছে, এটা এরকম করে আমাকে বলছে। তখন পিসি আমার দিদিকে থামিয়ে বললো যে তুই যে ভোরবেলা কাঁদছিলি, কেন কাঁদছিলি? দাদুকে দেখে? আমি বললাম হ্যাঁ। তো তখন পিসির সাথে সাথে আমার কাকুকে ফোন করেছে, কাটোয়ার বাড়িতে ফোন করেছে, ফোন করে বলছে যে হ্যাঁ রে, মাধু কখন মারা গেছে? তখন আমার কাকু বললো 5:50, আর ভোরবেলা। আর পিসি যখন লাইটটা জ্বালিয়ে আমাকে বাথরুমে নিয়ে যাচ্ছে, তখন ঘড়িতে 5:50 বাজছে। তার মানে সে এসেছিল আমাকে দেখতে এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে লাস্ট বারের জন্য। তো যারা বিশ্বাস করেন, আমি বলবো তাহলে এটা কি ছিল। এবং ওই দাদু বাড়ির প্রত্যেকটা মানুষকে জানান দিয়েছিল যে সে আছে, যতদিন না শ্রাদ্ধ শান্তি হয়েছে। মানে আমার কাকুর আর দাদুর বেড মুখোমুখি ছিল। একদিন রাত্রেবেলা আমার কাকু দেখছে যে মাথায় ধাক্কা মারছে, বলছে এই অশোক এখনো ঘুমাচ্ছিস, দেখ বাড়িতে চোর ঢুকেছে। তখন আমাদের পুরো জঙ্গল, তো বাড়িটা আমাদের চারিদিকে জঙ্গল, মাঝখানে বাড়ি, প্রায়শই চোর ঢুকতো। আর আমাদের বাড়িটা জঙ্গল, যেহেতু ওরা গা ঢাকা দেওয়াটা সুবিধা, তো আরেকটা বাড়ি টপকে টপকে যেত, তো আমাদের বাড়িটা মিডিয়াম ছিল, তো মাঝে মাঝে চোর আসতো। তো আর আমার দাদু প্রচন্ড সাহসী, মানে একটু আওয়াজ পেলে ঘুম ভেঙে যেত, চোরে পিছু পিছু দৌড়তো ওই রাত্রেবেলা, এরকম টাইপের ছিল। তো আমার কাকুকে মাথা ঝাঁকিয়ে বলছে বাড়িতে চোর এসছে, ওট 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 এরকম করেছে। তো কাকু থতমতকে উঠে দরজাটা খুলে দেখছে সত্যি একটা চোর দৌড়ে আরেকটা বাড়ি ক্রস করে চলে গেল। তো আবার কাকু বলছে ধুর বাবা, এই শীতকালেও চোরগুলো চুরি করতে পারে, এসব ভেবে যখন ঘরের দরজাটা ঢুকছে, আমার দাদুর খাটের দিকে চোখ গেছে, দেখছে দাদু নেই। তখন মাথায় হিট করেছে, আরে মারা গেছে, আমাকে ডাকলো কে? মানে ডাকলো, লিটারালি ঝাঁকিয়ে তুলেছে, গলার আওয়াজ পেয়েছে। ইভেন উনি প্রচন্ড জল খেতেন, তো আমার যে মুখাগ্নি করেছিল যে কাকু, যেহেতু উনি আনম্যারিড ছিলেন, আমার কাকুই মুখাগ্নি করেছে, মাথার কাছে জল রেখে শুতো, রেগুলার জল কমে যেত। এবং আমার ওই যে কাকুটার যে ঘুম খুব পাতলা ছিল, রেগুলার শুনতো যে কেউ আসছে, গ্লাসটা নামাচ্ছে ঘটি থেকে, জলটা ঢালছে, আর ওপর দিয়ে খেলে যে ঢক 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 করে গলার ভেতরে আওয়াজ যায়, আমার দাদু ওভাবেই জল খেত। উনি রোজ শুনতো, যতদিন এই শ্রাদ্ধ শান্তি হয়েছে রোজ জল খেতে আসতো। তো এরকম জানান প্রচুর জনকে দিয়েছে, এবং আমার লাইফে প্রচুর এরকম ভৌতিক ঘটনা ঘটেছে যেগুলো আমি ফিল করেছি। তো সে বললাম ওটা নিয়ে আলাদা একদম, ওই নিয়ে একটা পডকাস্ট, হ্যাঁ আলাদা পডকাস্ট করতে হবে, এত কিছু ফিল করেছি। ওকে ওকে, আচ্ছা আমরা এত কিছু শুনলাম, এবার একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে একজন ইনফ্লুয়েন্সার বা একজন কন্টেন্ট ক্রিয়েটারের মান্থলি ইনকাম কত হতে পারে? এটা খুব ফ্ল্যাকচুয়েট করে অ্যাকচুয়ালি। মানে আগের বছরও একটা মাসে আমি বলেও ছিলাম একটা পডকাস্টে, সবাই ভেবেছিল বাপরে এত ইনকাম, মানে চোখ চড়ক গাছ হয়ে গেছিল, কি 1 লাখের কাছাকাছি একটা মান্থ ইনকাম ছিল। দ্যাট ডাজন্ট মিন যে প্রত্যেক মাসে তুমি লাখ টাকা ইনকাম করবে, এগুলো ডিপেন্ড করে ভিউজের ওপর। ইউটিউব থেকে টাকা প্রচুর কম, মানে তোমরা যারা জানো এই ফিল্ডে যারা আছে তারা জানে ভিউজ থেকে কিরকম টাকা আসে। আমাদের পুরো ইনকামটা ডিপেন্ড করে ব্র্যান্ডিং আর প্রমোশনের উপর। তো এখন প্রমোশন ব্র্যান্ডিং এর অবস্থা খুবই খারাপ, কিন্তু ওটাই আর কি, যে যখন হয় তখন একদম ছাপ্পার ফারকে হয়, যখন হয় না তখন হয় না। তো আর এই জন্যই ব্যালেন্সটা ইম্পর্টেন্ট। ভাই ওই মাসে আমার 1 লাখ হয়ে গেল, এই মাসে আমি ভেবে বসে আছি আমার 1 লাখ হবে, কখনোই হয় না। 2 লাখও হতে পারে, আবার 10,000ও হতে পারে, এতটাই ফ্ল্যাকচুয়েট করে। তো ওইভাবে ফিক্সড ইনকাম বলা তো খুবই ডিফিকাল্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ দিদি, তোমাকে আমাদের পডকাস্ট চালাকে টাইম দেওয়ার জন্য। বোঝাই গেল না এতটা সময় কিভাবে গল্প করতে করতে কেটে গেল। একদম একদম দিদি, তোমার এখানে এসে কেমন লাগলো? ওটাই বললাম, আমি বুঝতেই পারলাম না, মানে এতটাই ফ্যামিলিয়ার হয়ে গেছি। আর আমি বাই নেচার খুব ইন্ট্রোভার্টেড, খুব একটা সহজে কিন্তু আমি কথা বলতে পারি না, যতক্ষণ না অপরপক্ষে মানুষটা আমাকে কমফোর্ট ফিল করাচ্ছে। তো দিস ইজ ইয়োর ক্রেডিট যে তুমি ওই কমফোর্ট জোনটা আমাকে দিয়েছিলে, দ্যাটস ওয়াই এতক্ষণ গল্প করে করে সময়টা কেটে গেছে। সো দারুণ এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ দিদি। তো আমাদের এবার একটা র্যাপিড ফায়ার আছে। ও বাবা, এখনো শেষ হয়নি তোমার সাথে। তা আমরা তোমাকে 5টা কোশ্চেন করব, তোমাকে ঝটঝট করে উত্তর দিতে হবে। ওটা দিয়ে আমি খুব কাঁচা। ওকে বলো। আচ্ছা শুরু করছি র্যাপিড ফায়ার। তো সবার প্রথমে আছে ইনফ্লুয়েন্সার নাকি বিজনেসম্যান?
ইনফ্লুয়েন্সার, ওটাই আমার প্রথম পরিচিতি। ওকে, শর্টস ভিডিও নাকি লং ভিডিও? এখন শর্টসই চলছে। ওকে, জিন্স টপ নাকি শাড়ি? শাড়ি। একদম। ল্যাকমি নাকি নাইকা? নায়িকা। ওকে, আর যেহেতু তুমি খেতে ভালোবাসো, বিরিয়ানি নাকি ফ্রাইড রাইস চিলি চিকেন? যারা চেনে তারাই উত্তর দিয়ে দেবে আমাকে, কারণ আমি প্রচন্ড চাইনিজ লাভার। এনি টাইম ফ্রাইড রাইস। ওকে, থ্যাংক ইউ সো মাচ দিদি Thank আমাদের you, পডকাস্ট thank you, চালাতে thank আসার you. জন্য, টাইম দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। এবং তোমরা অনেকে আমাদের ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলছি দয়া করে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য অনেক কষ্ট করছি আমরা। তো আজকের মতন বাই বাই।